বিসমিল্লাহির রহমানির রহিম. Learned participants, we are going to start the session. Today's session, এখানে টাইটেলটা যদি দেওয়া হয় নাই, the name of the title বা আজকে সেশনের টাইটেল হচ্ছে যে how to formulate research question and objectives, research question and hypothesis. এটা প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে, কারণ আমাদের যারা আমরা রিসার্চ করি, বিগিনার হই অথবা সিনিয়র হই, কারণ রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস ডেভেলপ করতে যেয়ে আমরা দুইটা ধাক্কা খাই। একটা হলো এখানে রিসার্চ কোশ্চেন হবে না হাইপোথিসিস হবে, আর একটা হলো যে নাকি দুইটি হবে না কি হবে, আর একটা হলো যে হাউ টু, কীভাবে ফর্মুলেট করব, তো ফর্মুলেট শুরু করব কীভাবে, শেষ করব কীভাবে, এগুলো কিন্তু আমাদের মধ্যে একটা বেসিক কোশ্চেন আছে। তো এই জন্য অ্যাপ্লাইড, আমরা আগেই বলছি যে আমরা একটু আমাদের সিস্টেমটা চেঞ্জ করেছি তৃতীয় দিন থেকে, যে আমরা অ্যাপ্লাইড অ্যাসপেক্টে ডিসকাস করার বেশি চিন্তা করছি, যেহেতু এখানে সিনিয়র ফেলো এবং মোস্ট অফ দি পার্টিসিপেন্টস আর প্রফেসরস অ্যান্ড রেসপেক্টেড প্রফেসরস অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসরস অ্যান্ড আদার্স। তো এই জন্য তো এখানে আমরা একটা ফ্লো চার্ট দেখাইছি, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, আপনাদের কিছু করতে হবে না, শুধু একটা গ্ল্যান্স একটু দেখার জন্য যে একটা রিসার্চ কোথা থেকে যাত্রা শুরু করে কোথায় এসে শেষ হয়। যাত্রা শুরু হয় তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, গাইনির ম্যাডাম এখানে আছেন, যে আমাদের তো যাত্রা শুরু হয় লাইফের ইনিশিয়েশন অফ আওয়ার লাইফ, বিগিনিং অফ আওয়ার লাইফ, এবং আমরা যতটুকু জানি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ইন দি ফর্ম অফ দি জাইগোট, তাই না? জাইগোটের আগ পর্যন্ত তো এটাকে লাইফ বলা চলে না, স্পার্ম এবং ওভাম বাবা মায়ের আলাদা আলাদা থাকে। তো যখন জাইগোট হয় তখন ইন দি লাইফের ইনিশিয়েশন হয়, বিগিনিং হয়, এবং এই যে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট অবস্থা, প্রথম অবস্থা, কন্ডিশন কোথায় হয়, প্লেস কোথায়? আমরা যতটুকু জানি যে কি অ্যাম্পুলারি পার্ট অফ দি ফ্যালোপিয়ান টিউব, তাই তো ম্যাডাম, গাইনি ম্যাডাম? অ্যাম্পুলারি পার্ট অফ দি ফ্যালোপিয়ান টিউব। তাহলে আমাদের লাইফের ইনস্টিংক্ট অথবা যাত্রার একটা জায়গা আছে এবং একটা নাম আছে, অবস্থান আছে। তাহলে রিসার্চেরও ঠিক এরকম, যে রিসার্চের যে জন্ম হয় একটা জায়গা আছে যেখান থেকে রিসার্চের জন্ম হয়। আমাদের নিঃসন্দেহে আমাদের ব্রেন থেকে রিসার্চের জন্ম হয়, তাই না? কিন্তু কি ফর্মে? জাইগোট ফর্মে তো আর হয় না, একটা ফর্মে তো রিসার্চের জন্ম হয়। রিসার্চের জন্মটা হয় কি ফর্মে? হাইপোথিসিস ফর্মে, রিসার্চ কোয়েশ্চেন ফর্মে, টাইটেল ফর্মে, কি ফর্মে জন্ম হয় বলেন তো? ধারণা, কনসেপ্ট, তাই না? প্রবলেম না? কি প্রবলেম ম্যাডাম? কি সমাজের প্রবলেম, তাই না? আর কেউ ওপিনিয়ন? রিসার্চ প্রবলেম হয় না? না, রিসার্চ প্রবলেম আকারে আপনার সাধারণত আপনার ব্রেনে কি রিসার্চ আসে না। রিসার্চ আসে বিদ্যমান সমস্যা, মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে দোষী ছেলে বকিস নে আর খবরদার, কেমন অনেক প্রশ্ন। আর্কিমিডিসের মাথায় প্রশ্ন আসলো কীরকম অদ্ভুত, যে লোহা পানিতে ডুবে যায়, জাহাজ ডুবে না কেন? জাহাজ তো লোহা দিয়েই বানায়। নিউটনের মাথায় প্রশ্ন আসলো পাগল কাকে বলে, কত প্রকার, যে আপেলটা নিচে কেন পড়ে, আকাশে কেন উড়ে যায় না? এই যে প্রশ্ন, এগুলো কিন্তু রিসার্চ প্রবলেম নয়, প্রিভেইলিং প্রবলেম, আমাদের বিদ্যমান সমস্যা আমরা দেখতেছি। এর থেকে নেক্সট স্টেপ হলো আমাদের কি? নেক্সট স্টেপ হলো রিসার্চ প্রবলেম। প্রথমে আমাদের অনেক সমস্যা আসে, এই সব সমস্যাগুলো কিন্তু রিসার্চযোগ্য নয়। এই সমস্যার মধ্যে থেকে আমরা সর্ট করি যে এই প্রবলেমটা, আমরা একটু দ্রুত যাব আজকে আমাদের ভলিউম একটু বেশি। আমরা দেখি যে কোন প্রবলেমগুলো আমাদের রিসার্চ প্রবলেম। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে কেউ আসছেন কিনা জানি না, কয়েক বছর আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পত্রিকা আসলো যে এখানে প্রচুর কি বলে বিড়াল, প্রচুর মশা এবং প্রচুর দালাল, তিনটা সমস্যা। দালালদের সাথে কয়েকবার মারামারিও হয়েছে এবং এক বছর একজন মারা গিয়েছে। বিড়াল নিয়ে এমন সমস্যা, এই বিড়াল নিয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিড়ালকে ধরে বস্তায় করে কেরানীগঞ্জে ফেলে দিয়ে আসবে। কিন্তু আমাদের দেশে বর্তমানে বেশ কিছু সংগঠন সৃষ্টি হয়েছে, ভালো মন্দ বলছি না, ভালোই, যে তার মধ্যে একটা হলো পশুপ্রেমী বা কি ইংলিশে কি বলে যেন, অ্যানিম্যাল লাভার্স বা এই জাতীয় বোধহয়। তারা হাইকোর্টে সু করে দিল যে কি বলে এই বিড়ালদেরকে ধরা যাবে না এবং কেরানীগঞ্জে ফেলে দিয়ে আসা যাবে না, এটা বিড়ালের প্রতি অমানবিক আচরণ। তারপরে কিন্তু বিড়াল কিন্তু কমেছে, কর্তৃপক্ষ পরে প্রকাশে না করে অপ্রকাশ্যে রাতে যেভাবে ম্যানেজ করা দরকার সেভাবে হয়তো বা ম্যানেজ করেছে, কিন্তু বিড়াল কমেছে। তো এটা এত বড় সমস্যা ছিল যে পত্রিকায় আসছে এবং টেলিভিশনে পর্যন্ত ধারা বিবরণী দেখানো হয়েছে। হ্যাঁ, এখন
আমরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকেই যদি বলি, মশা আছে, প্রচুর মশা, বিড়াল আছে, দালাল আছে, এবং এক সময়, এখন না, এক সময় যখন জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে টার্ন করলো, রোগীর লোড বেড়ে গেল, তখন কিন্তু এখানে প্রচুর ইনফেকশান হতো, পোস্ট অপারেটিভ ইনফেকশান হতো। এই 5টা সমস্যা, এর মধ্যে কোনটা রিসার্চেবল, কোনটা রিসার্চের জন্য ফিজিবল ফর দি স্টাডি? কোন সমস্যাটা? ইনফেকশন বেড়ে ইন জেনারেল। তাহলে এই যে সবগুলি কিন্তু সমস্যা, অল দিস প্রবলেমস আর কি প্রিভেলিং প্রবলেমস। মসকিটো প্রবলেম, ক্যাটস, হিউজ নাম্বার অফ ক্যাটস আর প্রবলেম, তারপরে দালাল ব্রোকার প্রবলেম, এবং কি ইনফেকশন প্রবলেম। তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে ইনফেকশনস বা যেটাকে পোস্ট অপারেটিভ ইনফেকশন, দিস ইজ দি প্রবলেম। কেমন? এখন এই প্রবলেমের মধ্যে আমরা বলছিলাম ফলোইং মাইট বি দি প্রবলেমস প্রিভেলিং দি, এই যে মসকিটো, ব্রোকার্স, ক্যাটস এখানে লেখা হয় নাই, আপনারাই উত্তর দিয়েছেন। আমরা যে পোস্ট অ্যাডমিশন অ্যান্ড ইনফেকশন, এটা হলো প্রবলেম, রিসার্চ প্রবলেম। নিয়ম হলো যখন আপনি রিসার্চ প্রবলেম নেবেন, এটাকে ডিফাইন করতে হবে। এই রিসার্চ প্রবলেমটাকে আপনার ভাষায়, যদি আপনি এটার কোনো ইউনিভার্সাল ডেফিনিশন থাকে তাহলে সেটা নেবেন, আর না হলে নিজে ডিফাইন করবেন, যদি, এবং সেটা যাতে একটা কি বেসিস থাকে। এই যে নিজে ডিফাইন করবেন, এটাকে কি ডেফিনিশন বলে? টুকটাক জিনিসগুলো লিখে নিন কিন্তু, কারণ আপনারা তো ছাত্র পড়াবেন। নিজে যে ডিফাইন করবেন, WHO ডেফিনিশন নাই, ইউনিসেফের ডেফিনিশন নাই, ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনিশন নাই, বাংলাদেশ হেলথ মিনিস্ট্রির ডেফিনিশন নাই, কিন্তু আপনাকে তো রিসার্চ করতে হবে। এবং রিসার্চ করতে হলে উইদাউট ডিফাইনিং দি রিসার্চ প্রবলেম, কারণ প্রবলেম তো এত বড় ব্যাপ্তি, মাছ ভরা পুকুর, সব মাছ তো আপনি, পুকুর ভরা মাছ, সব মাছ তো আপনি তুলতে পারবেন না। আপনাকে এই জন্য কি কিছু প্রবলেম ডিফাইন করতে হবে না। যে আমরা কি প্রশ্নটা কি করছিলাম? হ্যাঁ, যদি আপনার না থাকে, কি বলে, ইউনিভার্সাল অথবা কি বলে কম্পিটেন্ট অথরিটির দেওয়া কোনো ডেফিনিশন না থাকে, আপনি যদি ডেফিনিশন তৈরি করেন, সেই ডেফিনিশনের নাম হচ্ছে অপারেশনাল ডেফিনিশন। আমরা যে এত ওপি শুনে আসছি, ওপির ভিন্ন অর্থও আছে, অপারেশনাল প্ল্যানও আছে, আর ওডি অপারেশনাল ডেফিনিশন, সেটা হলো অপারেশনাল ডেফিনিশন। ওকে, আচ্ছা, এই অপারেশনাল ডেফিনিশন আমাদের করা লাগবে না, কারণ পোস্ট অ্যাডমিশন ইনফেকশন সম্পর্কে আমরা যে অংশটুকু নিব, সেই অংশটুকু নিব হলো WHO যেটাকে বলেছে কি নাসোকোমিয়াল ইনফেকশন। কোনটাকে বলেছে? মাইক্রোবায়োলজির ম্যাডাম আছেন না, যে কোনটাকে বলেছে? যে অ্যাডমিশনের পরে 48 আওয়ার্স পার হওয়ার পরে যে ইনফেকশনটা অ্যাপেয়ার করে। কারণ এইটা বেসিক আলোচনা এই ফোরামে আর দরকার নাই, যে হোয়াই নট বিফোর 48 আওয়ার্স ডিউ টু ইনকিউবেশন পিরিয়ড, আমরা সবাই জানি। তাহলে 48 আওয়ার্স অফ অ্যাডমিশন, আমাদের একজন তো নন মেডিকেল আছে, বাবা তুমি ফ্রিলি প্রশ্ন করিও, কেমন? আমি তো ধরে নেই যে সবাই টিচার, প্রফেসর, আমার কিছু প্রশ্ন আমি উজ্জ্বল রেখে যাই বা টাচ করি না, ওটা কিন্তু তুমি প্রশ্ন করিও, কেমন? তাহলে নিয়ম হলো যে হাসপাতালে ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে, আগে এটা 72 ঘন্টা ছিল, WHO পরবর্তীতে আবার এটা অ্যাসেম্বলি করে এটাকে কমিয়ে দিয়েছে, 48 ঘন্টা করেছে। কেন করেছে এই ব্যাখ্যাটা অবশ্য আমার জানা নেই, এখানে ক্লিনিক্যাল স্যাররা আছে, তারা আমার চেয়ে ভালো জানতে পারে, অথবা মাইক্রোবায়োলজি ম্যাডামরা আমার চেয়ে ভালো জানতে পারে, যে আগে কিন্তু WHO 72 আওয়ার্স ছিল, এখন 48 আওয়ার্স। তাই অ্যাডমিশনের 48 ঘন্টার মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, তাহলে এটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হতে পারে, কিন্তু তারপরও এটাকে নেওয়া হয় না। কি জন্য? যে লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ডওয়ালা কোনো ডিজিজ, ইনফেকশন হয়তো বা সে এটা অ্যাকোয়ার করছে হসপিটালে ভর্তি ঢোকার আগেই, পথের থেকে, বাসা থেকে, বাড়ি থেকে, কমিউনিটি থেকে, এই জন্য আমরা এটা নিব না। 48 ঘন্টা পরে যদি আসে, সেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, যে কোনো, সাধারণত 7-8টা কমনেস্ট ইনফেকশন আছে, এগুলো আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অথবা নজোকোমিয়াল ইনফেকশন হিসেবে নিব, কেমন? এখন এগুলো আমাদের মূল আলোচ্য বিষয় না, আমরা কিন্তু এখনও গ্রাউন্ডে আছি। রিসার্চ করতে হলে একটা টাইটেল লাগবে, তাই না? এখন ধরেন তো নজোকোমিয়াল ইনফেকশন, এর উপর আমি একটা রিসার্চ করবো, একটা টাইটেল দাঁড় করান। এই সাবের একটু কষ্ট লিখে রেখো, আমরা একটা টাইটেল আপনারা দিবেন, আপনার নাম সহ কিন্তু লেখা হবে। বলেন, একটু ভলান্টিয়ার করতে হবে আজকে, একটু বেশি, সব দিনই তো করেন, আজকে একটু বেশি করতে হবে। স্যার, ম্যাম, কি বলছিলাম? আমরা নজোকোমিয়াল ইনফেকশনের উপরে এই যে আমরা হসপিটালের নামও বললাম, বারবার বলতে চাচ্ছি না, এখন নাই কিন্তু আগে ছিল। এই যে নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বেশি হয়, এই ব্যাপারে আমরা একটা প্রাথমিক ধরনের রিসার্চ,
একটা ফান্ডামেন্টাল রিসার্চ বা বেসিক রিসার্চ আমরা করতে চাই, তাহলে এটা কী টাইটেল দিয়ে আমরা করতে পারি? এটা আবার মানে কী বলে, আপনারা কেউ প্রশ্ন করে ফেললে আবার আমি বিপদে পড়ে যাব। টাইটেল কিন্তু এভাবে করার নিয়ম না, টাইটেল আসে আরও পরে, কিন্তু আমরা এখন আমাদের আলোচনার স্বার্থে টাইটেল আমরা আগেই তৈরি করতেছি। কেমন? তাহলে কি টাইটেলটা কি হতে পারে? যে কোনো নিজের বুদ্ধি থেকে বলেন না, আপনার তো হবে না, কী বলে, আপনি তো আর জরিমানা হবে না, বা এমন না যে আমাদের কি বলে, আমাদের লাভরিন, সালমা লাভরিন কী কারণে যেন বলছিলাম, আমি এখন ভুলেই গেছি, খাওয়ানোর কথা বলছিলাম, সে রাজি হয়ে গেছে, এখন একদিন খাওয়াবে, শেষের দিন সে আমাদেরকে খাওয়াবে, আমরা একটা হাততালি দিয়েই দিই না কেন? হ্যাঁ, খারাপ কি? হ্যাঁ, আচ্ছা। তো এখন এরকম তো না যে আপনার যদি ভুল হয়, যে স্যার যদি ভুল বলে, তাহলে স্যার আমাদেরকে সালমা লাভরিন যা খাওয়াবে তার সে ডাবল আইটেম আগের দিন খাওয়াবে, এটা কি আমরা বলবো? এটা তো আমরা বলবো না। কাজে যে কোনো ইচ্ছার স্বাধীনভাবে উত্তর দিতে পারেন। একটা টাইটেল বলেন, আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আপনারা পার্টিসিপেট করলে হবে কি, আমাদের হবে, পার্টিসিপেট করলে আমরা কুইক। Nosocomial infection is more common in aged group. থ্যাংক ইউ সো মাচ। লেখো নোজোকোমিয়াল ইনফেকশন ইজ মোর কমন ইন এজেড গ্রুপ। কেমন? আচ্ছা, ঠিক। আর একটা বলেন, আর একটা বললে আমরা সময় নষ্ট করবো না, বেশি সময় দিব না। আর একটা বলেন, আসমা বলো। রেটিং। আচ্ছা, রেটিং অফ নোজোকোমিয়াল ইনফেকশন লেখো, রেটিং অফ নোজোকোমিয়াল ইনফেকশন। কেমন? আর কেউ বলতে চাইলে দিব, নইলে আমি প্রসিড করবো। কেমন? তা আমরা একটা টাইটেল এইভাবে করতে পারি, যেহেতু আমরা বলছিলাম যে ইনিশিয়াল স্টাডি করব, প্রাথমিক ধরনের রিসার্চ করব, প্রিভ্যালেন্স অফ নোজোকোমিয়াল ইনফেকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ট্রিটমেন্ট আউটকাম। নোজোকোমিয়াল ইনফেকশনের প্রথমত আমাদের জানা দরকার যে আসলে বাংলাদেশের টার্সিয়ারি লেভেল হসপিটালগুলোতে এর প্রিভ্যালেন্স কত। প্রিভ্যালেন্স অফ নোজোকোমিয়াল ইনফেকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ট্রিটমেন্ট আউটকাম। ট্রিটমেন্ট আউটকাম উপরে এর ইম্প্যাক্টটা কী? ঠিক আছে। ট্রিটমেন্ট আউটকাম আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রধানত নোজোকোমিয়াল ইনফেকশনের একটা হতে পারে বেশি দিন থাকতে হয় না, যাদের হয় নাই নোজোকোমিয়াল ইনফেকশন তাদের থেকে যাদের হয়েছে তাদের কি কম দিন থাকতে হয় নাকি বেশি দিন থাকতে হয়? তাহলে এটাকে কি বলতে পারি? লেংথ অফ হসপিটাল স্টে। এর পরের স্টেপ, এটার সাথে রিলেটেড কস্ট। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এটা ক্ল্যাপ দেই না কেন আমরা? এটা কস্ট অফ হসপিটাল অ্যাকর্ড ইনফেকশন। তাহলে প্রথমত হতে পারে লেংথ অফ হসপিটাল স্টে, দ্বিতীয়ত হতে পারে কস্ট অফ ট্রিটমেন্ট। তাহলে এটা আমরা দেখতে পারি। ইট কুড বি এ গুড কি টাইটেল। আমরা আগেই বলছি, এই অ্যাপ্লাইড রিসার্চ যদি কম্বাইনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্টস, এইটি যদি প্রফেসর জিয়া করে, তাহলে দেখা যাবে যে এটা কী বলে, এই টাইটেলটা একটু ভিন্ন রকম হবে। আরেক আমাদের জামাই, কমন জামাই যদি করে, তাহলে দেখা যাবে আর এক রকম হচ্ছে। এই জন্য টার্মিনোলজি চেঞ্জ হতে পারে। হোয়াট মাইট বি দি প্রবাবল রিসার্চ কোশ্চেন। এখন আমরা আমাদের আসল জায়গায় ঢুকতেছি, হোয়াট মাইট বি দি প্রবাবল রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস ইন দিস স্টাডি। এটা একটু সাগরে লিখে নিও। এই যে আমরা স্টাডিটা নিলাম, আমরা এই স্টাডিটা করব সবাই মিলে, আমাদের হাসপাতালে হয়তো করব। প্রিভ্যালেন্স অফ নোজোকোমিয়াল ইনফেকশন, এই ডেটা কয়টা হয়েছে? 23। এত কম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা স্টাডি করতেছি, তো খুব কুইক একটা স্টাডি করতেছি। প্রিভেলেন্স অফ নোজোকোমিয়াল ইনফেকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ট্রিটমেন্ট আউটকাম। এইটার উপরে আমাদের এখন কী হবে বলেন তো? রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস। রিসার্চ কোশ্চেন বলেন যে না, এই নাম সহ লেখো, কিন্তু নাম আমরা প্রকাশ করবো না, এটা আমাদের জানার জন্য। হ্যাঁ, আর যদি ওকে হয় তাহলে যাতে ডাবল থ্যাঙ্কস দিতে পারি, সেই জন্য। ওকে না হইলে কোনো সমস্যা নেই। যে কেউ একটা রিসার্চ কোশ্চেন বলেন, একটা হাইপোথিসিস বলেন এই স্টাডির উপরে, এই প্রিভ্যালেন্স অফ নোজোকোমিয়াল ইনফেকশন অ্যান্ড। আচ্ছা, যদি আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট না করি, ইন্টারেক্টিভ না হয়, তাইলে আমরা যতই মনোযোগ দিয়ে শুনি, গল্প বলা, কিসা বলা, সেগুলির সাথে রিলেট করা যতই মজা লাগুক না কেন, সেটা ডেফিনেটলি প্যালেটেবল সেশন হবে, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ এনজয়েবল সেশন হবে। কিন্তু প্যালেটেবল অ্যান্ড এনজয়েবল সেশন আর ইফেক্টিভ সেশনের মধ্যে তো আমাদের ব্রিজিং করতে হবে। প্যালেটেবল হলো, এনজয়েবল হলো, কিন্তু ইফেক্টিভ হলো না, তাহলে লাভ হলো কি? আমরা চাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে সেশন উইল বি প্যালেটেবল, সেশন উইল বি এনজয়েবল, অ্যান্ড সেশন উইল বি ইফেক্টিভ আলটিমেটলি। কেমন? তো ম্যাডাম এবং স্যার, আপনারা একটু কাইন্ডলি যদি বলেন, একটা রিসার্চ কোশ্চেন একজনে বলেন, ভুল শুদ্ধ যাই হোক বলেন, পার্টিসিপেশনটা বাড়বে, ব্রেনের কালচারটা বাড়বে। ফ্যাক্টরস ফর নোজোকোমিয়াল ইনফেকশন।
Excellent. Have a big clap. Have a big clap. Boldly clap. Boldly clap. লেখো সাবরে লেখো what কি What are the factors? what are the factors for nosocomial infection? Sir rightly mentioned. Professor Makbul sir rightly mentioned what are the factors for nosocomial infection. আর hypothesis বলেন একজন একটা hypothesis. আজকে আমি খেয়াল করছেন যে আমার কি বলে একটু হারিড আমার মধ্যে একটু তারা কাজ করতেছে। এটা আমার কোনো পরে কোনো কাজ আছে প্রোগ্রাম আছে সেটা না, কারণ ভলিউম একটু বেশি, আমি একটু যাতে কভার করতে পারি এই জন্য আমার মধ্যে একটু তারা কাজ করতেছে। তা আমি তাও চেষ্টা করব তারাটা কমানোর জন্য, কারণ স্পিচের সময় যদি তারা থাকে তাহলে কিন্তু সেশন এনজয়েবল কম হয় এবং প্যালেটেবল কম হয় এবং ইফেক্টিভও কম হয়। এই জন্য আমি aged person. Have a big clap. Have a big clap. Have a big clap. লেখো বলি যে aseptic precaution in hospital can reduce nosocomial infection. হ্যাঁ সেটা হতে পারে, লেখো অ্যাসেপ্টিক প্রিকশন। আমরা বলেছি কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্টস, আমি যেটা এখন দেখাবো সেটাই যে একমাত্র হবে তা না, আর একজন রিসার্চার করলে আপনার একটু ব্যতিক্রম হতে পারে। এবং এখন এটা মজার বিষয় আলাপ করে রাখি, পরে ভুলে যেতে পারি। এই যে আমরা রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস তৈরি করব, এর আগে আমাদের একটা কাজ আছে। কিসের উপর ভিত্তি করে রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস তৈরি করব? লিটারেচার রিভিউ না, লিটারেচার রিভিউ তো আমার পদ্ধতি না, মানে কি বিষয়ের উপর বেস করে। আমি যেমন এই যে এখানে দাঁড়াইছি, এখানে যদি জায়গাটা কাদা থাকতো কি করতাম? আমি একটা কাঠের পাটাতন দিয়ে অথবা দুইটা ইট দিয়ে তারপর দাঁড়াতাম না। কিসের উপর দাঁড়িয়ে আমি হাইপোথিসিস তৈরি করব এবং রিসার্চ প্রবলেম তৈরি করব? ভেরিয়েবল। আমার এই ভেরিয়েবল উপাদান কেমন, এই আমার এই টাইটেলের মধ্যে কি কি ভেরিয়েবল আছে, প্রধানত কয়টা ভেরিয়েবল আছে? কি ভেরিয়েবল প্রধানত ভেরিয়েবলকে বলে কি ভেরিয়েবল ভাঙলে আবার সেখান থেকে আরও কম্পোনেন্ট ভেরিয়েবল বের হয়ে আসে। কি ভেরিয়েবল আছে? দুইটা, একটা আছে কি প্রিভিলেন্স, আর একটা আছে আউটকাম, ট্রিটমেন্ট আউটকাম। তাহলে প্রিভিলেন্সের উপরে আমি রিসার্চ কোশ্চেন করব বা হাইপোথিসিস করব, আর একটা কি ট্রিটমেন্ট আউটকাম। এই জন্য আমরা ভেরিয়েবল কাকে বলে সেটা আজকে আর বলবো না, সেটা ওই দিন উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ব্যক্তি বস্তু বিষয়, মনে রাখবেন ব্যক্তি বস্তু বিষয়ের পরিবর্তনশীল বৈশিষ্ট্যসমূহকে বলা হয় ভেরিয়েবল। সারা জীবন মনে রাখবেন এবং স্টুডেন্ট পড়াতে পারবেন অত্যন্ত ইজিলি। আপনাকে বারবার বই দেখতে হবে না, আর্টস চোখে বই দেখতে হবে না, এবং এই কঠিন অ্যাট্রিবিউট এই সমস্ত কথা মনে রাখতে হবে না। ফরগেট দি বুক, বই ভুলে না গেলে স্ট্যাটিস্টিক্স শিখতে পারবেন না, সোজা কথা। আমার এই কথা দয়া করে কোথাও রেফারেন্স দিবেন না। হোয়াট মাইট বি দি প্রবাবল রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস ইন দিস স্টাডি? কেমন? এটা আমাদের এখন প্রশ্ন। আমরা আসল জায়গায় বললাম না, আসল জায়গায় ঢুকতেছি। হোয়াট মাইট বি দি, এবং এটা আপনারা বলছেন, শেয়ার করছেন, কেমন? এর সাথে সাথে আমরা এই যে প্রিভ্যালেন্স অফ নোসোকোমিয়াল ইনফেকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ট্রিটমেন্ট আউটকাম, এর উপরে এক পাশে রিসার্চ কোশ্চেন আর এক পাশে হাইপোথিসিস কী হবে আপনারা বলছেন, কারেক্টলি বলছেন, তেমন বেশি ভুল বলেন নাই। এর আগে আমাদের একটা জিনিস জেনে আসা উচিত যে ইনফ্যাক্ট বোথ দি রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস জেনারেট ফ্রম দি জেনারেল কোয়ারি। আমরা একদিন কথা প্রসঙ্গে বলে ফেলছিলাম এক সময় যে রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস একই জায়গা থেকে জেনারেট করে, একটা সোর্স থেকেই জেনারেট করে, একটা অবস্থান থেকেই দুইটা জেনারেট করে, আপন ভাই বোনের মতো অনেকটা। এর পার্থক্য হলো রিসার্চ কোশ্চেন ইজ দি ডাইরেক্ট কোয়ারি অ্যাবাউট দি রিসার্চ প্রবলেম। দিস টাইপ অফ কোয়ারি অ্যাপিয়ার্স ইন দি রিসার্চার্স মাইন্ড ইন দি ফর্ম অফ দি কোয়েশ্চেন, প্রশ্ন আকারে। আসতেছি আমরা পরের, আগে প্রশ্ন করিয়েন না কাইন্ডলি। হাইপোথিসিস ইজ দি ইনডাইরেক্ট কোয়ারি অ্যাবাউট দি রিলেশনশিপ অ্যামং দি ভেরিয়েবলস। দিস টাইপ অফ কোয়ারি অ্যাপিয়ার্স ইন দি রিসার্চার্স মাইন্ড ইন দি ফর্ম অফ কি অ্যাজাম্পশন। তাহলে সামারি করে আমরা কি পেলাম দেখেন এখানে। প্রথমত আমরা প্রিভেইলিং প্রবলেম বলছিলাম, সেটা আমরা এখানে স্লাইডে আনি নেই, আমরা জানি, আমাদের সেটা মূল আলোচ্য বিষয় নয়। যে মাথায় কত প্রশ্ন আসে সেটা প্রিভেইলিং প্রবলেম থেকে আসে হলো অ্যাকচুয়ালি রিসার্চ প্রবলেম। এখান থেকে হলো আমাদের রিসার্চের যাত্রা শুরু হলো। রিসার্চ প্রবলেম থেকে আসে কি মাথার মধ্যে আপনার কোয়ারি আসে, কোয়ারি জিজ্ঞাসা, এটা কোয়েশ্চেন না, কোয়ারি জিজ্ঞাসা আসে, এবং সেই জিজ্ঞাসাতে দুইটা ব্রাঞ্চিং হয়ে যায়। একটা কোয়ারি আসে আপনার মধ্যে কি হিসেবে, কোশ্চেন হিসেবে, সরাসরি প্রশ্ন আকারে, আর একটা কোয়ারি আসে সরাসরি কি হিসেবে,
সরাসরি আসে না, ইনডাইরেক্টলি। কি হিসেবে? অ্যাজাম্পশন হিসেবে, ধারণাকার আপনার মধ্যে একটা প্রশ্ন আসে। তাহলে ধারণাটাও অনেক, বেশ কিছু ধারণা বা ধারণার একটা অংশ কি কোয়েশ্চেন বা কোয়ারি, ধারণার একটা অংশ কোয়ারি, জিজ্ঞাসা। এই কোয়েশ্চেন আকারে যে কোয়ারি বা জিজ্ঞাসা আপনার মধ্যে জন্ম হয়, সেটা হলো কি, সেখান থেকে ডেভেলপ করে আর কি, মানে রিসার্চ কোয়েশ্চেন। আর অ্যাজাম্পশন আকারে যে কোয়ারি আপনার মধ্যে জেনারেট করে, আপনার ব্রেনে জেনারেট করে, আগে আমরা বলছি রিসার্চ জেনারেট করে ইন দি ব্রেইন অফ দি রিসার্চার, মাইন্ড অর ব্রেইন অফ দি রিসার্চার। তাহলে অ্যাজাম্পশন আকারে যে কোয়ারিটা জেনারেট করে, সেখান থেকে ডেভেলপ করে কি হাইপোথিসিস। কেমন? একটু কঠিন লাগতেছে, একটা উদাহরণ এখন দিব আমরা, তখন আর কঠিন লাগবে না ইনশাল্লাহ। এটা বোঝানোর আগে আমরা হাইপোথিসিস এবং রিসার্চ কোশ্চেন সম্পর্কে বেসিক দু একটা কথা বলি। যে রিসার্চ কোশ্চেন দুই ধরনের স্টাডিতে দুইভাবে শুরু হয়, বিগিন হয় কীভাবে, লেখার স্টাইলটা। এটা পরে বললেও পারতাম, আগে বললে আপনারা একটু মনে রাখেন, তাহলে সুবিধা হবে। যে আমার জন্য দেখা না গেলে বললেন আর কি, কেমন? যে রিসার্চ কোশ্চেনটা আমরা যখন লিখব, তখন দুই ধরনের স্টাডিতে রিসার্চ কোশ্চেন লেখা হয়। এর আগে আমরা বেসিক্যালি একটা জিনিস একটু জেনে রাখি কাইন্ডলি, সেটা হলো যে আসবে না, আসবে না, এটা তারটা ওই দিনটা আসছিল। জি, থ্যাংক ইউ। কখন আমাদের রিসার্চ কোশ্চেন আসবে, কোন স্টাডিতে? আমরা রিসার্চ ডিজাইনটা সময়ের অভাব আজকে দেখাবো, ওই 2 দিনই দেখাইছি রিসার্চ ডিজাইন, আবার দরকার হলে আগামীকাল দেখাবো। অথবা রিসার্চ কোশ্চেন, কেমন? এই রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস আমাদের ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি, ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি। যেমন একটা উদাহরণ দেন, কেউ স্টাডির নাম ধরে উদাহরণ দেন। ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি, একটা উদাহরণ দেন। আপনারাও কিন্তু যারা আমাদের ডিপার্টমেন্টের আছেন, এট দি এন্ড কিন্তু আপনারাও কথা বলার এখতিয়ার রাখেন, কেমন? আপনারাও কথা বলার সুযোগ রাখেন, আপনাদের অপরচুনিটি আছে। ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি একটা না, স্টাডির উদাহরণ, ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। ডেসক্রিপটিভ না, ডেসক্রিপটিভ টাইপ স্টাডি না। তাহলে ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডিতে রিসার্চ কোশ্চেন হবে অনলি, কিন্তু হাইপোথিসিস কি হবে না, হবে না। অ্যানালাইটিক টাইপ অফ স্টাডি, অ্যানালাইটিক টাইপ অফ স্টাডি, এখানে রিসার্চ কোশ্চেনও হইতে পারে, হাইপোথিসিস হতে পারে। রিসার্চ কোশ্চেন তো হবেই, হাইপোথিসিসও হতে পারে, এই জন্য কোয়ারি। কেমন? এক্সপেরিমেন্টাল স্টাডি, এখানে কোনটা হবে বলেন তো? এখানে না, এখানে হাইপোথিসিস হবে, রিসার্চ কোশ্চেন এখানে হবে না। দেখানো হয়েছে, দুই সেশনই দেখানো হয়েছে, কিন্তু ডিটেল ডিসক্রিপশন করা হয় নাই। করবো ইনশাল্লাহ, আগামী সেশনই করবো ইনশাল্লাহ। এখন সমস্যা হচ্ছে কি, এটা আমার জন্য না, এই সব জায়গায় রিসার্চ মেথোডলজি এবং স্ট্যাটিস্টিক্সের ক্লাস পড়তে গেলে কোনটা আগে হবে কোনটা পরে হবে, ওইটা আগে করলে এই কিছু ঘাটতি থেকে যায়, এইটা আগে করলে আবার ওইটার কিছু ঘাটতি থেকে যায়। এটা একটা সমস্যা আসলে, এটা আমার পক্ষে ওভারকাম করা খুবই দুরূহ। আমি কেন, সবার পক্ষে ওভারকাম দুরূহ। তাহলে এটা মনে রাখেন বেসিক জিনিস। ডেসক্রিপটিভ স্টাডিতে উদাহরণ, অনেকগুলো উদাহরণ, মেইনলি উদাহরণ হলো কি ক্রস সেকশনাল স্টাডি। এইটাতে রিসার্চ কোশ্চেন হবে, কিন্তু হাইপোথিসিস হবে না। অ্যানালিটিক্যাল স্টাডি, একটা উদাহরণ দেন। কোহর্ট তো পরে স্যার, তার আগে একটা উদাহরণ দেন। কেস কন্ট্রোল, তার আগে একটা উদাহরণ দেন স্যার। অ্যাগেইন ক্রস সেকশনাল স্টাডি। হ্যাঁ, ওইভাবে ভাগ করলে করা যায়। ক্রস সেকশনাল কোহর্ট পরে আসবে, কেমন? তার আগে ক্রস সেকশনাল ইটসেলফ,
ক্রস সেকশনাল, একটু বোধহয় কনফিউশন হয়ে যাচ্ছে। ক্রস সেকশনাল ইটসেলফ, প্রথমে আসবে ক্রস সেকশনাল, তারপরে হবে কি ক্রস সেকশনাল, তারপরে কোহর্ট বা হ্যাঁ যেটা আগে পরে বলেন, কোহর্ট অ্যান্ড কেস কন্ট্রোল, সিসি কেস কন্ট্রোল। তাহলে ক্রস সেকশনাল কয় জায়গায় আসতেছে? 2 জায়গায় আসতেছে। তাহলে ক্রস সেকশনাল স্টাডি 2 ধরনের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল। এগুলো আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব আগামী সেশনে বা পরে। তাহলে ডেসক্রিপটিভ স্টাডিতে রিসার্চ কোশ্চেন হবে, ক্রস সেকশন অ্যানালিটিক্যাল স্টাডিতে সেটা কেস কন্ট্রোল ক্রস সেকশন হতে পারে, কোর্ট হতে পারে, কেস কন্ট্রোল হতে পারে। সেটাতে রিসার্চ কোশ্চেন তো হবেই, কিন্তু কোনো ক্ষেত্রে কি হতে পারে, হাইপোথিসিসও হতে পারে, যেখানে কম্পারিজনের কি থাকবে, কম্পারিজনের বিষয় থাকবে। আর কোহর্টে আর ইয়েতে তো হবেই, কি বলে কেস কন্ট্রোল তো হবেই। আর এক্সপেরিমেন্টালে কি শুধু স্টাডির উদাহরণ দেন 2-একটা এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, এটা এই হলো, যেমন আমরা কমন যেটা কি করি, আরসিটি করি, তাই না, আরসি র্যান্ডমাইজ কমন করি। এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা হাইপোথিসিস দিতে পারি, হাইপোথিসিস দিব। সাধারণত রিসার্চ কোশ্চেন এখানে হয় না, এটা বেসিক জিনিস, এটা আলোচ্য বিষয় ছিল না, এটা মোস্ট বেসিক, এই জন্য এটা টাচ করলাম সাথে, কেমন। তাহলে ডেসক্রিপটিভ স্টাডিতে যে রিসার্চ কোশ্চেন সেটা শুরু হয় হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, এটা দিয়ে। আর অ্যানালাইটিক্যাল শুরু হবে ডাজ, ইজ, আর, এটসেট্রা, এটা দিয়ে। প্রশ্নবোধক শুরু হয় না, এটা প্রশ্ন মানেই তো প্রশ্নবোধক দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে বা শুরু হয়, তাই না। আর হাইপোথিসিস শুরু হয় কি দিয়ে, এ, এন, দি, দেয়ার, এই শব্দগুলো দিয়ে। বেসিক জিনিস, এটা হলো মোস্ট বেসিক জিনিস, যে রিসার্চ কোশ্চেনটা কিভাবে শুরু হয়, হাইপোথিসিসটা কিভাবে শুরু হয়, এটা জানলাম আমরা। আরেকটা বেসিক জিনিস হলো রিসার্চ কোশ্চেন ইজ ইউজড ইন বোথ, রিসার্চ কোশ্চেন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ 2 জায়গায় কিন্তু কি থাকে, রিসার্চ কোশ্চেন থাকে। কিন্তু হাইপোথিসিস থাকে কোথায়, শুধুমাত্র বলেন, এখানে লেখা তো আছে, উচ্চারণ করিয়েন, কারণ আপনার উচ্চারণ না করলে মনে হবে আপনার আমি কি বলে একা দায়বদ্ধ, আপনারও দায়বদ্ধ ইনশাল্লাহ। হাইপোথিসিস ইজ ইউজড অনলি ইন কোয়ান্টিটেটিভ স্টাডি। কোয়ালিটেটিভ স্টাডিতে কি হাইপোথিসিস হয় না। তাইলে বলতে হবে যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ স্টাডির পার্থক্য আমাদের জানা দরকার, এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এর মধ্যে অ্যানালাইটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল, এই কোয়ান্টিটেটিভ স্টাডিতে হাইপোথিসিস হয়। এই আরও অনেক কথা আছে, আমরা সংক্ষেপে জিস্ট আকারে নিয়ে আসছি যে রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিসের মধ্যে মৌলিক পার্থক্য কী। রিসার্চ কোশ্চেন কি টেস্ট করতে হয়, প্রুভ করতে হয়, টেস্ট অফ সিগনিফিকেন্স করতে হয় না, কিন্তু হাইপোথিসিসে করতে হয়। রিসার্চ কোশ্চেনে কি কোনো প্রেডিকশন থাকে, ধারণা থাকে যে এরকম হতে পারে, না, হবে কি হবে না, কোনো ধারণা না, ডাইরেক্ট কোশ্চেন। কিন্তু হাইপোথিসিসে কি থাকে বলেন, প্রেডিকশন থাকে। রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিসের মধ্যে সম্পর্ক কি, রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিসের মধ্যে সম্পর্ক, রিসার্চ কোশ্চেন থেকে কি জেনারেট করে, হাইপোথিসিস জেনারেট করে, হাইপোথিসিস থেকে রিসার্চ কোশ্চেন জেনারেট করে না। দিস ইজ দি রিলেশনশিপ বিটুইন রিসার্চ কোশ্চেন অ্যান্ড হাইপোথিসিস। এখন আমরা ওই 3টা স্টাডির উদাহরণ দিয়ে আমরা একটা গল্পে যাব। 3টাই স্টাডির মধ্যে একটা তো আমরা বলছি নজোকোমিয়াল ইনফেকশন এবং কি, হ্যালো আসসালামু আলাইকুম, একটু সাইলেন্ট করে রাখি কেমন। প্রিভেলেন্স অফ স্মোকিং অ্যান্ড সিওপিডি অ্যামাং দি অ্যাডাল্ট পপুলেশন অফ মহাখালী স্লাম অফ ঢাকা সিটি অথবা কল্যাণপুর স্লাম অফ ঢাকা সিটি। কি দেখবো আমরা, 2টা ভেরিয়েবল কি, সিওপিডি। এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট সিওপিডি। এই 2টার মধ্যে সম্পর্ক দেখব। এটা রিসার্চ কোশ্চেন কি হবে, সম্পর্ক দেখব বলি নাই, এই 2টার উপরে স্টাডি করব, এই 2টা ফ্যাক্টরের উপরে আমরা স্টাডি করব। তাহলে এই টাইটেলের উপর ভিত্তি করে রিসার্চ কোশ্চেন কি হতে পারে। আজকে কিন্তু আপনাদের আনন্দ কম হলেও লার্নিং বেশি হবে, কারণ গল্প বলা, মজা বলা, এতে আনন্দ হয়, কিন্তু লার্নিং কম হবে। কিন্তু আজকে লার্নিং বেশি হবে, কারণ
আপনারা নিজেরা অত্যন্ত শেয়ার করতেছেন, পার্টিসিপেট করতেছেন। তাহলে এখানে রিসার্চ কোশ্চেন কি হবে একটা বলেন, যে কেউ বললাম আমরা দ্রুত যাবো, একটা বললে চলে যাবে। The prevalence of COPD among the Smoking এর কারণে COPD হয় কিনা এরকম how smoking affect on COPD আমাদের Why COPD common in adult population for smoking? হতে পারে, যেমন আমরা স্যার প্রথম যেটা বলছেন যে কি হোয়াট ইজ দি প্রিভিলেন্স অফ স্মোকিং, আবার আরেকটা হতে পারে হোয়াট ইজ দি প্রিভিলেন্স অফ সিওপিডি, দুইটি কিন্তু হতে পারে না, দুইটি হতে পারে, সেপারেটলি লিখে নিও। আচ্ছা, হাইপোথিসিস কি হবে, বা হবে কিনা, বা হইলে কি হবে? smoking causes COPD. স্মোকিং কজেস সিওপিডি, আমরা এটি লিখি স্মোকিং কজেস সিওপিডি। কিন্তু এখানে তো স্যার স্মোকিং আর সিওপিডি রিলেশন সেভাবে দেখাচ্ছে না। দেখাচ্ছি না আমরা। আলাদা আলাদা আচ্ছা, এটা আমরা পরে যে তোমার এই প্রশ্নটা যদি মনে রাখো, আমরা ওই যখন আলোচনা করব তখন এই পয়েন্টটা অ্যাড্রেস করব, ঠিক আছে? কিন্তু ভুলে গেলে কিন্তু আবার তুমিও লস করবো, আমিও লস করবো। না, আমরা মতামত দিচ্ছি না তো, আমরা বলছি তার প্রশ্নটা আমরা নিচ্ছি, কিন্তু অ্যাড্রেস করছি না, অ্যাড্রেস করবো আলোচনা করার সময়, কেমন? আর একটা, এই তিনটা করে আমরা গল্পে চলে যাবো। এ স্টাডি অন লাইফস্টাইল অ্যান্ড ব্লাড প্রেশার এমাং দি অ্যাডাল্ট পপুলেশন অফ ডিফারেন্ট সোশিও ইকোনমিক স্ট্যাটা অফ ঢাকা সিটি। ঢাকা শহরের বিভিন্ন সোশিও ইকোনমিক স্ট্যাটা, ধানমন্ডি, কল্যাণপুর বা একটু সোশিও ইকোনমিক সব জায়গায় মিলে আমরা করবো, কি বলে, লাইফস্টাইল এবং ব্লাড প্রেশারের উপর একটা স্টাডি করব। তাহলে এটার একটা কি বলে, রিসার্চ কোয়েশ্চেন যদি নাও দেন, হাইপোথিসিস দেন তো একটা হাইপোথিসিস, বা রিসার্চ কোয়েশ্চেনও দিতে পারেন। হোয়াট ইজ একটা রিসার্চ কোয়েশ্চেন, একটা হাইপোথিসিস। Why lifestyle affects blood pressure? হোয়াই Lifestyle affects blood pressure. হয় না, হয় মানে আচ্ছা আচ্ছা, হাউ, ঠিক আছে, হাউ, ঠিক আছে, লেখো হাউ, আপনারা যেটা বলবেন সেটাই লেখা হবে। আর হাইপোথিসিস, এটা কি হাইপোথিসিস না রিসার্চ কোয়েশ্চেন? আপনি যেটা বলছেন রিসার্চ কোয়েশ্চেন। আর হাইপোথিসিস দেখাতে পারি না। আচ্ছা, কীভাবে আপনি ল্যাঙ্গুয়েজ ফ্রেমিং করেন, আমরা তো ফর্মুলেশন পড়াচ্ছি, ফর্মুলেশন অফ রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড হাইপোথিসিস। ফর্মুলেশনটা কী হবে? High blood pressure. স্যার এখানে তো অনেকগুলো হতে পারে। ব্রড টপিকস নিয়ে আসছেন। হ্যাঁ, এর মধ্যে স্মোকিং এই জন্যই বড়, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো সাব কম্পোনেন্ট আছে। ইকোনমিকের মধ্যে পুর, রিচ, মিডল ইয়েস, অনেকগুলো ব্রড স্পেকট্রাম, কেমন? এটা ব্রড একটা আমাদের টাইটেল। এখানে লাইফস্টাইল তো একটা বিষয় না, লাইফস্টাইল কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট। তাহলে আগে আমরা বলছি আমরা দাঁড়াবো কিসের উপরে? ভেরিয়েবলের উপরে। এখানে আমাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, আমাদের একটা কি ভেরিয়েবলের মধ্যে আন্ডারে অনেকগুলো কি কম্পোনেন্ট ভেরিয়েবল আছে, অনেকগুলো ভেরিয়েবল আছে। আমরা শুধু ডাইরেক্ট লাইফস্টাইল করা যায়, সেটা স্কোরিং করে লাইফস্টাইলকে একটা আমরা আলাদা ভেরিয়েবল হিসেবে নিতে পারি, কিন্তু সেটা টাফ থিং। আমরা তার সাথে লাইফস্টাইলকে তখন আমরা করবো, অপারেশনালাইজ করব, কয়টা কম্পোনেন্ট এখানে আমরা লাইফস্টাইলে নিব। আচ্ছা, এক্সারসাইজ নিতে পারি, বা আরও ফুডের মধ্যে একটা নিতে পারি। এখন সাম আদার এক্সাম্পলস অফ রিসার্চ কোয়েশ্চেন, এটা আমরা আর আলোচনা করছি না, আরও কিছু এক্সাম্পল আছে, সেটা আমরা কিছু সুইচ ওভার করছি। সুইচ ওভার করে আমরা প্রথম যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নতে যাব। এটা যাওয়ার আগে, বিফোর গোয়িং টু অ্যান্সার, ম্যাম, স্যার, before going to answer the above question, let us view some pictures on the next slides, which may help us to find out the key answer. অ্যান্সারটা কি? অ্যান্সারটা হলো প্রিভিলেন্স অফ স্মোকিং। এখানে আসলে প্রিভিলেন্স অফ স্মোকিংয়ের এটা না দিয়ে অন্যটা দিতে চাচ্ছিলাম, যাও এটা যেহেতু চলে আসছে। আমরা তিনটা ইস্যু দিছি, একটা দিছিলাম নজোকোমিয়াল ইনফেকশন, আর একটা নজোকোমিয়াল ইনফেকশন ভার্সাস কি প্রিভিলেন্স অ্যান্ড আউটকাম। এক পাশে নজোকোমিয়াল ইনফেকশন, আর এক পাশে প্রিভিলেন্স অ্যান্ড আউটকাম। আর একটা ইস্যু আনছি আমরা স্মোকিং অ্যান্ড সিওপিডি, আর একটা ইস্যু আনছি আমরা লাইফস্টাইল অ্যান্ড ব্লাড প্রেশার। তিনটা এক্সাম্পল আমরা দিয়েছি। এই তিনটা এক্সাম্পলের আমরা বলছি আলাদা আলাদা ফর্মুলেট করতে হবে। কি আজকে আমাদের সেশন হলো ফর্মুলেট করা রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড হাইপোথিসিস। এবং আমরা বলছি রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস জেনারেট করার আগে বা ফর্মুলেট করার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো এই দুইটা কমন সিঙ্গেল সোর্স থেকে আসে। সেই সোর্সটার নাম কি?
কোয়ারি, জিজ্ঞাসা। বলেন কি সেই সোর্সটার নাম? কোয়ারি। আপনার ব্রেনে আগে কোয়ারি আসবে, এই কোয়ারির থেকে একটা জেনারেট করবে রিসার্চ কোশ্চেন, আর একটা জেনারেট করবে কি হাইপোথিসিস। কখন কোনটা করবে সেটাও কিন্তু আমরা কি দেখিয়ে দিয়েছি, তাই না? এখন আমরা একটা ছবি দেখাবো, এই ছবি দেখে আপনারা বলবেন যে আপনার মাথায় অ্যাজ এ রিসার্চার একটা সাধারণ মানুষ যখন সমস্যা দেখে তখন সে যেভাবে এটাকে ইন্টারপ্রিট করে তার মাথায় যে প্রশ্ন আসে, আপনারা যারা রিসার্চার, আমরা সবাই রিসার্চার, আমাদের মাথায় কিন্তু তার থেকে একটু হায়ার ভার্সান অফ কি আসে, থিঙ্কিং আসে, হায়ার ভার্সান অফ কি কোয়ারি আসে। সাধারণ মানুষের মাথায় সেটা আসে না। এই যে আমরা ইউটিউবে আইসাও দেখতেছিলাম, আপনারা ইউটিউবে একটা দেখতেছেন, কি বলে অ্যানালাইসিস বলেন এটাকে না কি বলে, দেখতেছেন একজন যে কোনো একজন ইউটিউবারের। কারণটা কি? তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতির উপরে বিশ্লেষণ করেন। যে জিনিসগুলো তিনি করেন সেই জিনিসগুলো আমরাও তো দেখতেছি, কিন্তু আমাদের এই বিশ্লেষণী সক্ষমতাটা কি কম, নাই না হলো কম। এই জন্য আমরা কি করি, তাদের বিশ্লেষণটা আমরা শুনি। আপনারা যারা রিসার্চার, প্রিভেইলিং প্রবলেম বা রিসার্চ প্রবলেমের উপরে আপনাদের বিশ্লেষণী শক্তিটা বেশি কি দেন দ্যাট জেনারেল পিপল। এই জন্য ওই সমস্যাগুলো জেনারেল পিপলও দেখে, তারা তার মধ্যে রিসার্চ কোশ্চেন খুঁজে পায় না, তারা তার মধ্যে হাইপোথিসিস খুঁজে পায় না। কিন্তু আপনারা দেখেন, আপনারা ওর মধ্যে রিসার্চ কোশ্চেন খুঁজে পান, হাইপোথিসিস খুঁজে পান। দ্যাটস ওয়াই ইউ আর দি সায়েন্টিস্ট, দে আর নট সায়েন্টিস্ট। আপনারা সায়েন্টিস্ট, যার এই আর্টিকেল পাবলিশ হবে হি অর শি ইজ দি সায়েন্টিস্ট, হয়তো 0.00001% বা সাম% সায়েন্টিস্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই একটা ছবি যেটা বিফোর গোয়িং টু অ্যান্সার দি অ্যাবাভ কোশ্চেন লেট আস ভিউ সাম পিকচার্স অন দি নেক্সট স্লাইড। আমরা এই একটা ছবি, কেমন, আমরা এইটা পত্রপত্রিকা টেলিভিশনে খুবই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই কোথায়, বাচ্চাটার নাম কি ছিল মনে আছে কারো? রাকিব, রাহাত না, রাকিব না, কাছাকাছি, থ্যাংক ইউ সো মাচ। কোথায় ঘটনাটা? সিলেটে, সিলেট বা মৌলভীবাজার, মানে ওই অঞ্চলে সিলেট বা মৌলভীবাজার। এই শিশুটাকে স্কুলে বোধহয় দ্বিতীয় বা তৃতীয় বা শ্রেণীতে এরকম পড়তেছিল। এটা খুবই গরিবের সন্তান, সে ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করতো ভোরবেলা, ওই এলাকায় বোধহয় ওই বাজারে ভোরবেলা বোধহয় বাজার মিলে, সে বাজারে বিক্রি টিক্রি করে তারপরে সে স্কুলে যেত, তারপরে সে আবার বাড়ি যেত। তো তাকে হত্যা করা হয় মোবাইল চুরির অপরাধে, পিটিয়ে, একদম পিটিয়ে হত্যা করা হয়। ঘটনা এটা বলা আমাদের আসল উদ্দেশ্য নয়, এটা যেহেতু প্রসঙ্গ পড়লো এই জন্য বলা। হ্যাঁ, তারপরে কি হলো যে এই যে কালপ্রিট এ সাথে সাথে বিদেশে পালিয়ে যায় এয়ারপোর্ট ক্রস করে, কিন্তু আমাদের দেশের এফিশিয়েন্ট পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারেনি। কিন্তু এই যত অপবাদেই আমরা দেই, এর যে সুফল কত বেশি, আমি তো দেখি কুফলের সাথে সুফল অনেক বেশি। হ্যাঁ, এর মাধ্যমে সেই বিদেশি যারা আমাদের আছে কি বলে প্রবাসী, তারা তার চেহারা চিনে ফেলে এবং তাকে ধরে ফেলে এবং তাকে ওই দেশের মধ্যপ্রাচ্যের যে দেশে সম্ভবত কুয়েতে হবে বা আমিরাতে হবে, সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করে এবং পরবর্তীতে তাকে বাংলাদেশে আনা হয়। পরবর্তী বিচার কী হয়েছে এটা জানি না, কারণ আমাদের দেশে ফলো আপ তো পরে আর অতটা থাকে না, সেটা আমাদের গল্পের মূল প্রতিপাদ্য বিষয় নয়। অন ভিউইং দিস পিকচার, কেমন, এই যে হৃদয় বিদারক, হৃদয় স্পর্শী ছবি আমরা দেখলাম। অন ভিউইং দি অ্যাবাভ পিকচার হাউ মেনি ফর্মস অফ কোয়ারিজ, জিজ্ঞাসা মে অ্যারাইজ ইন ইউর মাইন্ড অ্যাজ এ রিসার্চার, ইন হুইচ ফর্ম, সাধারণত দুইটা ফর্ম, একটা কোশ্চেন ফর্ম আর একটা অ্যাজামশান ফর্ম। অ্যাজামশান ফর্ম, কোশ্চেন ফর্মে কি আসতে পারে আপনার মনে জিজ্ঞাসা, কারণ এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় নয়, কারণ এর মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে লার্ন করলে আমাদের ব্রেনে কি বেশিভাবে সেটা সিডলিং হবে, ব্রেনে টিকে থাকবে বেশি। তাহলে এই যে আমরা একটা ছবি দেখলাম, টাচি, হার্ট টাচি ফটো বা সিনারিও, এটা দেখে সাধারণ মানুষের মনে তেমন কিছু আসবে না, ইস মানুষ এত খারাপ, এত জানোয়ার, মানুষ এত খারাপ হতে পারে, এতটুকু করেই কিন্তু সে শেষ। কিন্তু ইউ আর দি সোশ্যাল সায়েন্টিস্ট, পাবলিক হেলথ ইজ এ পার্ট অফ দি সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স ইজ এ পার্ট অফ দি পাবলিক হেলথ, ভাইস ভার্সা। তা ইউ আর এ সোশ্যাল সায়েন্টিস্ট, ইউ আর এ পাবলিক হেলথ সায়েন্টিস্ট, মানে আবার ক্লিনিশিয়ান যারা তারা মনে করে আমাদেরকে ওদের বাদ দিল না। আপনারা
ইন্টারন্যাশনাল জার্নাল, এটা আরেকদিন বোধহয় বলছিলাম, হেলথ সায়েন্স বা হেলথ রিসার্চ, পাবলিক হেলথ রিসার্চ, এপিডেমিওলজিক্যাল রিসার্চ, এগুলো কিন্তু সিনোনিম হিসেবে ডাকা হয় বা সিনোনিম হিসেবে বলা হয়। আলাদা আলাদাভাবে খুব কমই করা হয়। যখন স্পেসিফিক ক্লাসিফিকেশনের দরকার হয় কোনো কারণে, তখন সেখানে ক্লাসিফাই করা হয়। দেখেন, এই যে অ্যাজ এ রিসার্চার, এজ এ হেলথ রিসার্চার, এজ এ পাবলিক হেলথ রিসার্চার, ইউ আর অলসো এ সোশ্যাল সায়েন্স রিসার্চার। তাহলে আপনার মাথায় একজন সায়েন্টিস্ট হিসেবে কী কোয়ারি ডেভেলপ করতে পারে এবং সেই কোয়ারির থেকে কি প্রশ্ন জেনারেট করতে পারে, অর্থাৎ রিসার্চ কোয়েশ্চেন, আর সেই কোয়ারির থেকে কি হাইপোথিসিস, এই যে হাইপোথিসিস জেনারেট করতে পারে। একটু কাইন্ডলি যদি পার্টিসিপেট করেন খুব খুশি হই। Why it is happening? ইয়েস, লিখে রাখা, হোয়াই ইট ইজ হ্যাপেনিং। আমরা আগেই বলছি হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, এটা দিয়ে কি হয় ডেসক্রিপটিভ টাইপ অফ। এখানে ডেসক্রিপটিভ, এখানে অ্যানালিটিক হওয়ার সুযোগ কম, কারণ এখানে তো হ্যাঁ করতে করা যায় রিসার্চকে যে কোনোভাবেই ডিপেন্ড করা যায়। হোয়াট ইজ দি রিমেডি, হোয়াট ইজ দি রিমেডি, ইয়েস হোয়াট ইজ দি রিমেডি, তাই না? হোয়াট ইজ দি রিমেডি। আপনারা যে অ্যান্সারগুলো দিচ্ছেন এগুলোকেই কিন্তু কেউ ভুল দিচ্ছেন বলে কিন্তু মনে হয় না। একটু শেপিং করে, একটু শব্দ চয়ন এদিক সেদিক করে কিন্তু একদম ফার্স্ট ক্লাস 1 আপনার রিসার্চ কোয়েশ্চেন এবং হাইপোথিসিস। হোয়াই ম্যান ইজ সো ভিন্ডিকটিভ, তাই না? এই পার্সনটা কেন এত ভিন্ডিকটিভ? আচ্ছা, এই যে ম্যাডাম আপনি যে রিসার্চ কোয়েশ্চেনটা করেছেন, দিস কোয়েশ্চেন কিন্তু আমাদের রিসার্চের কোয়েশ্চেন হবে না, এটা হবে হলো কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন প্রয়োগ। আমরা আগেই বলছিলাম তাদের সাথে আমাদের অদ্ভুত মিল আছে। তারা ফলো করে কি লজি, ক্রিমিনোলজি, আমরা ফলো করি রিসার্চ মেথোডোলজি। তারা নাল হাইপোথিসিস করে, আমরাও কি করি নাল হাইপোথিসিস করে। তারা ইনভেস্টিগেট করে, আমরাও কি করি ইনভেস্টিগেট করি। এই তিনটা জায়গা তাদের সাথে আমাদের অদ্ভুত মিল। তারাও হাইপোথিসিস করে, আমরাও হাইপোথিসিস করি। চারটা জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা পুলিশের সাথে আমাদের কিন্তু অদ্ভুত একটা মিল আছে। তাহলে আমরা দেখি, আপনারা বলছেন, আমরা একটু আগে সামনের দিকে, কোয়ারিজ মে অ্যারাইজ ইন 2 ফর্ম, 2টা ফর্মে আমাদের এই কোয়ারি, জিজ্ঞাসা। আমরা বলছিলাম আগে জিজ্ঞাসা, এটা মুছে দেই কেমন, জিজ্ঞাসা, তারপরে সেখান থেকে কি জেনারেট করে রিসার্চ কোশ্চেন, সেখান থেকে জেনারেট করে হাইপোথিসিস। এটা থাক, এটা মুছতেছি না, কারণ আমরা বারবার দেখলে আপনাদের বারবার মনে পড়বে। এখান থেকে আমরা বলতে পারি যে কোয়ারি বানান কি, কিউ ইউ ই ডাবল আর না একটা আর। আচ্ছা, কোয়ারি, আচ্ছা দেখেন বানান ভুল হলে আপনাদের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। এটা থেকে একটা হলো রিসার্চ কি কোশ্চেন, আর একটা হলো হাইপোথিসিস, প্রশ্ন। এটা আসবে কি আকারে প্রশ্ন, আপনার এটা যে আসবে আপনার মাথায় আসবে, আপনি রাইট আপ করবেন। কেমন, কি ফর্মে করবেন এটা রাইট আপ? না, ইন দি ফর্ম অফ রিসার্চ, ইন দি ফর্ম অফ কোয়েশ্চেন্স, ইন দি ফর্ম অফ কোয়েশ্চেন্স। আর এটা কি ফর্মে আসবে? অ্যাজাম্পশন। এই পার্থক্যটা মনে রাখবেন। তাইলে অ্যাজাম্পশন ইজ অলসো এ কোয়ারি। অ্যাজাম্পশনের মাধ্যমে আমরা কিছু জানতে চাই, সেটা কীরকম? কোয়ারিজ বা জিজ্ঞাসা মে অ্যারাইজ ইন 2 ফর্মস, 2টা আকারে আসতে পারে, ইন দি ফর্ম অফ কোয়েশ্চেন্স, ইন দি ফর্ম অফ অ্যাজাম্পশন, 2টা ফর্মে আসতে পারে। এখন আমরা দেখি, ফলোয়িং কোয়ারিজ মে অ্যারাইজ ইন দি ফর্ম অফ দি কোয়েশ্চেন্স। প্রশ্ন আকারে এই 2টা, আরও ভিন্ন আকারও আসতে পারে, আপনারা ফর্মুলেট করলে ভিন্ন আকারও আসতে পারে। হোয়াট মাইট বি দি প্রবেবল রিজনস অফ ইনক্রিজিং ব্রুটালিটি ইন দি সোসাইটি। আমরা কিন্তু স্পেসিফিক, ম্যাডাম যেটা বলছিলেন, হোয়াই দি পার্সন ইজ শর্ট, এই যে হোয়াই দি পার্সোনালাইজ, এটা হলো কি ইনভেস্টিগেশন অফ পুলিশ, আর আমরা হলো ইনভেস্টিগেট করব কি সিচুয়েশন, সোসাইটি। সো কমন আমাদের যে অবজারভেশনটা। তাহলে হোয়াট মাইট বি দি প্রবেবল রিজনস অফ ইনক্রিজিং ব্রুটালিটি ইন দি সোসাইটি। আমরা পত্রপত্রিকায় দেখি অনেক নানান কারণ বলবে যে সমাজে অস্থিরতা কেন এত বাড়ছে, এর জন্য ইকোনমিকে দায়ী করা হতে পারে, মোরাল ভ্যালুস যে হয়েছে কি বলে ডিটোরিয়েট করছে সেই কারণে হতে পারে, গ্লোবালাইজেশন বা এই যে কি বলে ডিজিটাল যে কি বলে আমাদের অ্যাভেলেবিলিটি, হ্যাঁ অনলাইন বা একটি অ্যাভেলেবিলিটি, এগুলোর কারণে হতে পারে। সব কিছু দেখে, ওই যে একটি প্রোগ্রাম বোধহয় কোথায় দেখতেছিলাম, বাসায় না কোথায়, যে খাওয়ার সময় কি হয়,
আগে আগে তো জিটিভি চালু ছিল বাসায়, পরে ওই যে আন্দোলন শুরু হলো ইন্ডিয়ান পণ্য বর্জন করা, এই ইন্ডিয়ান পণ্য বর্জন করার সময় এখন তা দেখার সুযোগ হয় না, কিন্তু প্রোগ্রামটা আমার ভালো লাগতো। সেটা হলো ওই যে ইসের উপরে দেখায়, ক্রাইমের উপরে দেখাইতো। ক্রাইম এখন আমাদের দেশেও শুরু হয়েছে, ক্রাইম পেট্রোল আমাদের দেশেও শুরু হয়েছে কয়েকটা করে, কিন্তু অতটা স্মার্ট হয় না অবশ্য, সত্যি কথা বলতে, যেটা আরও সময় লাগবে ওদের মধ্যে স্মার্ট করতে। সেই ক্রাইম পেট্রোলে একটা প্রোগ্রাম দেখছিলাম যে ওই যে করে এত নিখুঁতভাবে করে ছেলে দুইটা, কিশোর দুইটা ছেলে, তাদেরকে ধরা মানে আমাদের যে আমরা যারা পুলিশ না বা ওই গোয়েন্দা না, আমাদের কাছে মনে হয় এটা মোটেই সম্ভব না। শেষ পর্যন্ত ওদেরকে ধরার পর ওদেরকে জিজ্ঞেস করছে তোরা এটা শিখলি কোত্থেকে, বলছে যে ক্রাইম পেট্রোল দেখে। তারপরে বলছে ক্রাইম পেট্রোল দেখে এইটা শিখলি, কিন্তু কি বলেন তো, কি শিখলি না? লাস্টে যে ধরা পড়ে এটা শিখলি না। ক্রাইম পেট্রোল দেখে ক্রাইম কেমনি করতে হবে এটা শিখলি, কিন্তু ক্রাইম পেট্রোলে তো এটা দেখা যায় শেষ পর্যন্ত সবই কি ধরা পড়ে, তো এটা কেন শিখলি না? কেমন, এটা তো শেখা দরকার ছিল। তো এখন আমাদের কথা হলো যে হোয়াট মাইট বি দি প্রবেবল রিজনস অফ ইনক্রিজিং ব্রুটালিটি ইন দি সোসাইটি। সমাজে যে এই যে ব্রুটালিটি বাড়ছে, এটা কি ওই ক্রাইম পেট্রোল দেখে বাড়ছে, ইন্টারনেটের কারণে, মোবাইলের কারণে, না সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে এই কারণে, না গ্রামে আগে স্পেশালি মুসলিম সোসাইটি প্রতিটা মহল্লায় আগে মক্তব ছিল, আমরা ছোটোবেলা আগে মক্তবে পড়ে তারপরে বাসায় এসে তারপরে নাস্তা বা যেটাই খাবার, মুড়ি হোক, কি বলে শুকনা ভাত হোক, গরম ভাত হোক, পান্তা ভাত হোক, যেটা যখন অ্যাভেলেবল খেয়ে তারপরে আমরা স্কুলে যেতাম। কারণ তখনকার দিনে তো আমরা টিফিন নিয়ে যেতাম না, সারাদিন আমরা না খেয়েই থাকতাম। স্যার অবশ্য শহরে না গ্রামে বাড়ি আমি জানি না, একই সেম থ্যাংক ইউ সো মাচ। তো ইট ওয়াজ দি সিনারিও। এখন যখন বাচ্চাদের কাছে বলি তারা হাসে অথবা তারা বিস্ময় প্রকাশ করে, যেটা কী করে সম্ভব। যখন বলি লুঙ্গি পরে তো 10 পর্যন্ত ক্লাসে গেছি, তো বলো কি লুঙ্গি পরে গেছো? হ্যাঁ লুঙ্গি পরে গেছি, তাও আবার কি স্যান্ডেল ছাড়া। বলে তোমরা যে কি ছিলা? হ্যাঁ ছিলাম, আমি একা না তো, না অনেকে না, হোল স্কুলের মধ্যে একজনে স্যান্ডেল পরতো। তার বাড়ি হলো এমপি সাহেবের ছেলে, আমার বন্ধু, এই স্কুলের সাথেই বাড়ি, তাদের বাড়ি থেকে পাকা ওই যে পুরানো দিনের জমিদারদের পাকা রাস্তা আছে। আমরা স্কুলে যেতাম হাঁটুর এই যে অ্যাঙ্কেল জয়েন্ট এবং নি এর মাঝ পর্যন্ত আমাদের কাদায় ঢেকে যেত। তারপরে টিউবওয়েলে যে আগে কাদা পরিষ্কার করে তারপরে আমরা ক্লাসে ঢুকতাম। ইট ওয়াজ দি সিনারিও। তো এটা তো বেশি দিনের কথা না। বলে আমি যখন ওই ঢাকা ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার সময় একদিন বললাম, কয়েছে আমরা তো শুনি নাই। তখন আমি বললাম যে হ্যাঁ তোমাদের প্যারেন্টসও করছে, হয়তো সময় পায়নি তোমাদেরকে বলার। আসলে সেটা না, আসলে সত্য বলতে আমরা কি করি, দ্বিধাবোধ করি। আমরা এটা হলো আমাদের কালচারাল একটা কনটেক্সট। আমরা মেয়েরা যখন গল্প করেন দেখেন সবার বলবে যে আমার দাদা শ্বশুর মোটামুটি এলাকার জমিদারই ছিল, এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফিমেল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবং বলবেন যে তার শানবাঁধানো ঘাট ছিল, তারপরে ঘোড়াও ছিল। হ্যাঁ ঘোড়াও ছিল, কিন্তু এই মাত্র বর্ডারের ওপারে দেখেন স্টার মিলিয়ন টাকার মালিক যখন এক মিডিয়ার সামনে আসে, তখন শৈশব কত সহজে বলে আমরা দিনের বেলা 3 বেলা খাবার পেতাম না, তারপরে মাছ খেতাম মাসে একবার কি 2 বার। মাছ বাসায় আসলে আমাদের আনন্দের ঢেউ উঠে যেত বাচ্চাদের মধ্যে। আমার হারমোনিয়াম ছিল না, ভাঙ্গা একটা জোগাড় করছিলাম, কত সুন্দর করে গল্প বলে। এখন মাকে লো হাইটে সারা দিল্লি শহর ঘুরে মাকে দেখায়। কারণ নাম বলছি না, কাকে করা গ্লোরিফাই করা আমার উদ্দেশ্য না। কি এমন হলো যে একটা বর্ডার ওপার আর এপারে আমাদের মানসিকতার এত ব্যবধান কেন হলো? অথচ আমাদের মানসিকতা তো উদার থাকার কথা ছিল তাদের তুলনায় বেশি। যাই হোক, আবেগপ্রবণ হয়ে যায় আমি মাঝে ব্যক্তিগতভাবে, এটা আমার দুর্বলতা। এক প্রসঙ্গের মধ্যে আরেক প্রসঙ্গ চলে আসছে, আমাকে মাফ করবেন। এটা হলো কি যে হোয়াট মাইট বি দি প্রবেবল রিজনস অফ ইনক্রিজিং ব্রুটালিটি ইন দ্য সোসাইটি। এই সমাজে ব্রুটালিটি কেন বাড়ছে, এটা কি একটা রিসার্চ কোয়েশ্চেন হতে পারে কি পারে না? পারে। তখন আমরা কি করব, আমরা এর উপরে কাজ করব, বিভিন্ন জনের মতামত নিব, বিভিন্ন সেকশন অফ পপুলেশনের মতামত নিব, আপনাদের মতো ইন্টেলেকচুয়ালদের মতামত নিব, সাধারণ মানুষের মতামত নিব, সাংবাদিকদের মতামত নিব। ইনক্রিজিং ব্রুটালিটি কেন বাড়ছে, তাহলে এটা একটা রিসার্চ কোয়েশ্চেন হতে পারে। আর একটা রিসার্চ কোয়েশ্চেন হতে পারে কি, হোয়াট মাইট বি দি প্রবেবল সাইকোলজিক্যাল ইফেক্টস অন দি চিলড্রেন অন ভিউইং দিস সর্টস অফ ব্রুটালিটি। এগুলো আবার টেলিভিশনে খুব দেখাইছে কিন্তু ব্যাপকভাবে। শিশুরা দেখে কিন্তু কি চোখ বন্ধ করে। আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা জানি না, দেখবেন বাবা মা যদি ঝগড়া করে, শিশুদের যখন একটু বয়স হয় 5 বছর 6 বছর হয়, ঝগড়ার মাত্রাটা যখন একটু বেশি হয়, হয়তো কানে আঙুল দিয়ে দেয়, আর হয়তো বলবেন যে হ্যাঁ স্যারের বাসায় বোধহয় ঝগড়া বেশি হয়, আমার বাসায় হয় না, এটা বলবেন। বা শিশুরা কী করে, হয়তো কানে আঙুল দেয়, না হলে চোখ ঢেকে ফেলে, না হলে পাশের রুমে চলে যায়। আর একটু বড় হলে পাশের রুমে যেয়ে কী করে, দরজাটা
বন্ধ করে দেয়। তাহলে কিন্তু তার ব্রেন কিন্তু তাকে ছাড়ে না। সে কানে আঙ্গুল দিচ্ছে, চোখ ঢেকে দিচ্ছে, পাশের রুমে যে দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু এটার ইফেক্ট চলমান থাকে এবং পরবর্তী যে জীবনে এটার কিন্তু প্রভাব পড়ে। এটা সাইকোলজিস্টরা বলে। এখানে ফাহমিদা ম্যাডাম থাকলে ভালো হতো, সাইকিয়াট্রিক ফাহমিদা ম্যাডাম। হোয়াট মাইট বি দি প্রবেবল সাইকোলজিক্যাল ইফেক্ট অন দি চিলড্রেন অন ভিউইং দি শর্টস অফ ব্রুটালিটি? এই ব্রুটালিটি যে টেলিভিশনে দেখায় অথবা এটা দেখে শিশুদের মনে কী ধরনের খারাপ প্রভাব পড়তে পারে, সেটার উপর একটা রিসার্চ কোশ্চেন হয়তোবা থাকতে পারে। আমি বলছি না আমার এই দুইটি থাকতে হবে আর কিছু থাকতে হবে না, যেহেতু আমি সেশন কন্ডাক্ট করছি এই জন্য আমার ভিউজটা আমি এখানে বললাম। আপনারা ফর্মুলেট করলে ভিন্ন রকম হবে, কেমন? আপনাদেরটাও কারেক্ট হয়েছে। দিস কোয়ারি ইজ ইন দি ফর্ম অফ দি কি কোয়েশ্চান। এই যে দুইটা কোয়ারি আসছে, এটা কি আকারে আসছে? হোয়াট দিয়ে আসছে না তোনোটা? হোয়াট দিয়ে আসছে। তাহলে হোয়াট দিয়ে যদি কোয়ারি আসে সেটা কি হয়? সেখান থেকে কী জেনারেট করে? রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করে। তাহলে দুইটা রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করছে, আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসতে পারি যে রিসার্চ কোয়েশ্চেন আমাদের অ্যাজাম্পশন আকারে, ধারণা আকারে দেখেন তো এরকম আসতে পারে কিনা। আমি ধারণা করলাম যে ইজি অ্যাক্সেসিবিলিটি টু ইন্টারনেট মাইট হ্যাভ রিলেশনশিপ উইথ দি হায়ার নাম্বার অফ অকারেন্স অফ ব্রুটালিটি। ইন্টারনেটে নানান কিছু দেখে, অসামঞ্জস্যপূর্ণ জিনিস দেখে, অবাস্তব জিনিস দেখে, সামাজিক কনটেক্সটে, ধর্মীয় কনটেক্সটে, যা মোটেই পসিবল নয়, মোটেই মেনে নেওয়ার মতো নয়, সেই সব জিনিস দেখে। এগুলো দেখে আমি যদি হঠাৎ করে দেখেও ফেলি, তাহলে আমরা কি করতে পারি? হয়তো দেখা থামিয়ে দেই। আবার যদি শয়তানের প্ররোচনায় আপনি পুরোটা দেখেও ফেলেন, কিন্তু আপনি কি নিয়ন্ত্রণ করতে পারেন? কারণ আপনি তখন মনে করেন যে না এটা খারাপ, এটা ফলো করা উচিত নয়, আপনি সেটা স্ক্রুটানাইজ করতে পারেন। কিন্তু ওই বয়সে তো তার স্ক্রুটানাইজ করতে পারে না। তাহলে এইটা আপনি করতে পারেন যে ইজি অ্যাক্সেসিবিলিটি টু ইন্টারনেট মাইট হ্যাভ রিলেশনশিপ উইথ দি হায়ার নাম্বার অফ অকারেন্স অফ ব্রুটালিটি। এই ব্রুটালিটি এই জন্য এত বাড়তেছে বলে মনে হয়। আরেকজনে হয়তো বলে এটা না, এর কারণ হতে পারে ব্রুটালিটি বাড়তে পারে যে যেহেতু আগে ফ্যামিলি ছিল, কি ফ্যামিলি ছিল না আগে? ব্রোকেন না, যৌথ ফ্যামিলি। এটার নাম হলো যে জয়েন্ট ফ্যামিলি। আর একটা নাম আছে বোধ হয়, জয়েন্ট ফ্যামিলি। আর এখন বলে কি নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি ইজ ডেঞ্জারাস লাইক নিউক্লিয়ার বম। এটা প্রবাদ আছে যে নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার বমের মতোই ডেঞ্জারাস। নাও হতে পারে, আপনারা রাগ করেন না, যারা ফিমেল ম্যাডাম আছেন আপনারা রাগ করেন না, কারণ আপনারা তো ওই বয়সের না, রাগ করার বয়সের না, আপনারা তো সিনিয়র এখন, তাই না? কম বয়সের যাদের নতুন বিয়ে হয়েছে তারা রাগ করতে পারে যে আমাদেরকে বোধহয় স্যার করলো, কি বলে, খাটো করলো। এটা একটা ধারণা হতে পারে যে হ্যাঁ, আগের দিনে আমরা যখন স্কুল থেকে আসতো অথবা স্কুল বন্ধ থাকতো, আপন ভাই বোন, চাচাতো ভাই বোন 5-6 জন মিলে আড্ডা করতো বৈঠকখানায়। তারপরে মা বাবা হয়তো মুড়ি দিত, এটা ভাজা ওটা ভাজা দিত, খেতো, গল্প করতো। তাদের সময়গুলো এভাবে কেটে যেত। শয়তানি বা অপচিন্তা করা, দুষ্টু চিন্তা করার সময় কিন্তু তারা পেত না। এখন কি করে আপনার বাচ্চা? তখন আমাদের একই ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে একটা রুমের মধ্যে চার ছেলে, এক রুমের মধ্যে টিনের পার্টিশন, এক রুমের মধ্যে 2 ছেলে ঘুমাইতো, আর 2 বোন, আর এক রুমের মধ্যে 2 ভাই, আর এক রুমে মা বাবা। আবার আমাদের এলাকায় কালচার ছিল কিন্তু মা বাবা এক রুমে ঘুমাসতেন না। এটা এলাকার আমাদের গ্রামীণ কালচার। হ্যাঁ, তো এক সময় এক এলাকায় এক কালচার থাকে, আমি জানি না, সেটা এমনি কথা প্রসঙ্গে বললাম। তো কি বলছিলাম? ইজি অ্যাক্সেসিবিলিটি অফ ইন্টারনেট। যে এখন কি করে আপনার বাচ্চা, আপনার মানুষ হচ্ছেন ঘরে 3 জন, আপনার রুম হচ্ছে 5টা। প্রত্যেকটা বাচ্চার জন্য আপনার আলাদা আলাদা রুম। আপনার একটা মাত্রই আছে বাচ্চা, স্কুল থেকে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার আলাদা রুম থেকে আসার পরে ফ্ল্যাশ ডোর, রুমে ঢুকতে দেরি কিন্তু দরজা বন্ধ করতে দেরি নাই, দরজা বন্ধ করে দেয়। এরপরে আপনি কিন্তু তার সম্পর্কে আর ওয়াচ করতে পারেন না। আর যদি আরেকটু বড় হয়, বিশেষ করে মেয়ে বাচ্চা হয়, 8-9 পরে আপনি যদি তাকে ওয়াচ করবেন, কত কলা কৌশল করেন কি করে একটু ওয়াচ করা যায়। যদি আপনি আমার মাথাটা ব্যথা করতেছে, তাহলে তুমি মাথা ব্যথা দেখতে আসছো না আমার করতে আসছো, ওয়াচ করতে আসছো। আরেকজন মা সেদিন বললো যে স্যার কী করবো, তারপরে কফি বানাই। একদিন কফি নিয়ে তারপরে যাই, কফি নিয়ে বললো আমি কি বলছি এখন কফি খাবো, তুমি তো আসছো আমাকে ওয়াচ করার জন্য। মানে এত ট্যালেন্ট ধরে ফেলে সব কিছু। তাহলে কি তারা এই যে একা থাকে, এই একাকিত্ব তো সে একা থাকে না, তার সাথে আরেকজন থাকে। কে থাকে? শয়তান থাকে। এবং শয়তান তাকে সারাক্ষণ মিসগাইড করে। এবং এটা তো তার বন্ধু আছে, এখানে পৃথিবীর সমস্ত অপকর্ম সে দেখতেছে। সে তো এখানে বসে বসে আর ওই যে আইসেনহাওয়ার দেখে না, এখানে বসে বসে লস অ্যাঞ্জেলস সিটির সৌন্দর্য দেখে না। সে তো এখানে বসে বসে কীভাবে পানামা খাল কীভাবে কাজ করে, এটা আপওয়ার্ড কীভাবে জাহাজ পার হয়, এটা তো সে দেখে না।
সে যা দেখার তাই দেখে এবং সেটা যা দেখে যা নেওয়ার সেটি সে নেয়। তাহলে আমরা এটা একটা হিসেবে নিতে পারি, কথার কথা মানে হাইপোথিসিস হিসেবে নিতে পারি। এত কথা বলবো না, তো কথা কমাই দিচ্ছি, এতে সময় নষ্ট হয়। দিস টাইপ কোয়ারি ইন দি ফর্ম অফ অ্যাজাম্পশন ইজ নোন অ্যাজ কি? হাইপোথিসিস। এই যে অ্যাজাম্পশন আকারে যে আসবে যেটা হলো হাইপোথিসিস। এখন আমরা আরও অনেক ছবি আছে, এই যে ছবিগুলো আছে যে বন্ধুরা একসাথে বসে কি করতেছে, এই স্মোক করতেছে। এই স্মোকিংয়ের মধ্যে ইউজুয়াল স্মোকিংও থাকতে পারে, আনইউজুয়াল স্মোকিংও থাকতে পারে, তাই না? এই যে আরেক যে টিনেজ ড্রাগ অ্যাবিউজার ইন বাংলাদেশ অ্যাফ্লুয়েন্স সোসাইটি, এটা বাংলাদেশের ছবি কিন্তু, হ্যাঁ, লেকের পারে বসে। টিনেজার ড্রাগ অ্যাবিউজার ইন পুয়ার সোসাইটি, গরিব যারা তারা তো আর ওই ড্রাগ নিতে পারে না, ওরা কি করে, ওই যে পলিথিন এটা পুরে নাকে ঘ্রাণ নেয়, তারপরে জুতার যে কি বলে গ্লুগুলো তারা নাকের মধ্যে নেয় এবং সেটা খায়ও নাকি, কি বিভৎস অবস্থা, আপনি চিন্তা করতে পারবেন, আপনার গায়ে ঝাঁকুনি দিয়ে উঠবে। তারপর তারা ওই যে দেখেন এগুলো কিন্তু পুলিশের নাকের ডগায় ঘটে। এই যে স্নিফ নিতেছে, যে গ্লুর ঘ্রাণ নিতেছে, হ্যাঁ। অন ভিউইং দিস পিকচার হোয়াট কোয়ারিজ মে অ্যারাইজ ইন ইউর মাইন্ড, আমরা ডিসকাস করবো না, এগুলি দেখো, কিন্তু আপনার মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, অনেকগুলো জিজ্ঞাসা আসতে পারে। এখন আমরা আমাদের সেই আসল জায়গায় ফিরে যাই যে এটা আমরা আলোচনা করব না, কারণ সময় বাঁচানোর জন্য, আলোচনা করব না। এখন আমাদের মূল বিষয়গুলো, দি অ্যাবাভ টু কোয়ারিজ উইল জেনারেট হাইপোথিসিস। এটা আমরা প্রশ্ন কি ছিল, সেই প্রথমে যে প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল কাইন্ডলি? প্রিভ্যালেন্স অফ স্মোকিং অ্যান্ড সিওপিডি অ্যামাং দি অ্যাডাল্ট পপুলেশন অফ মহাখালী, সালাম অফ ঢাকা সিটি, এই দুইটার মধ্যে আমরা করব। আমরা একটা করতে পারি রিসার্চ কোয়েশ্চেন, আমাদের যে ডেসক্রিপটিভ টাইপ অফ রিসার্চ কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ টাইপ অফ স্টাডি, এখানে আমরা বলি ডেসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল, এটা লিখে রাখেন, আমরা কিন্তু ক্লাস নিব এটার উপর, তবু আজকে সংক্ষেপে লিখে রাখেন। ডেসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি অ্যান্ড কি আরেকটা কি বলেন তো, বলেন নাইলে তো মনে হবে, অ্যানালিটিক্যাল টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি। এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য কি? আমরা মৌলিক পার্থক্য শুধু আলোচনা করব, সব পার্থক্য আলোচনা করব না। মৌলিক পার্থক্য হলো ডেসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি উইল অ্যাড্রেস কি? ডেসক্রিপটিভ টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি উইল অ্যাড্রেস কি? অনলি ওয়ান ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল, একটা ভেরিয়েবল শুধু, সিঙ্গেল ভেরিয়েবল এটা ডিল করবে। আর অ্যানালাইটিক্যাল টাইপ অফ ক্রস সেকশনাল স্টাডি উইল হ্যাঁ মোর দেন ওয়ান, মাল্টিপল বলবো না, মোর দেন ওয়ান ভেরিয়েবল। এইটি হচ্ছে মৌলিক পার্থক্য, আর কিছু না। কারণ মোর দেন ওয়ান ভেরিয়েবল যখনই আমি করব, তখন দেয়ার কামস এ স্কোপ। কি স্কোপ আসে বলেন তো? দুইজন যখন আসে তখনই কম্পেয়ার করে, কে লম্বা বেশি, কে লম্বা কম। একটা ফ্যামিলিতে এক বড় ছেলের বিয়ে হয়েছে, বৌমা আনছে, তাই না? এখন এই বৌমার হাইট নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, আছে মাথা ব্যথা নেই। আর এই বৌমার মধ্যে কোনো কি অন্তর্জালা নাই। যেই মেজো ছেলের বিয়ে হয়েছে, এই বৌমা আসছে, এই বৌমা একটু 1 ইঞ্চি কি উঁচা। এখন যে আসে, আর বাঙালিতে প্রশ্ন অহেতুক অনেক কথা কিন্তু আমরা বলি, যেটা মডার্ন ওয়েস্টার্ন সোসাইটিতে বলে না। যেমন আপনার যদি বাচ্চা বড় হয়, বিয়ে হয়েছে, আবার আপনার যদি বিয়ে হয়, বাচ্চা হয়েছে, আর আপনার যদি বয়স হয়েছে এখনও বিয়ে হয় নাই, তাহলে প্রথম প্রশ্নে বিয়ে হয়েছে, মানে এই যে অদ্ভুত প্রশ্নগুলো। আর আপনার যদি ছেলের বিয়ে হয়, 1 বছর যাইতে না যদি জিজ্ঞেস করবে, আপা কোনো খবর আছে কিনা। এই মানে অহেতুক যে প্রশ্নগুলো, এগুলো আমাদের কালচারাল কনটেক্সট। তাহলে কি বলছিলাম, দ্বিতীয় বৌমা যখন আসে, এই বৌমা 1 ইঞ্চি উঁচা, তাই এই যে 1 ইঞ্চি উঁচা শুরু হয়ে গেল। এখন যে খালা শাশুড়ি আসছে, ও ভালোই তো, আমাকে এই নতুন বৌমা আর একটু বেশি লম্বা চূড়া আছে, এইটা বলার সাথে সাথে বড় বৌমা কি শেষ, তার মন মরে গেছে। এতদিন কিন্তু বড় বৌমা শান্তিতেই ছিলেন। তাহলে এই জন্য বলছি যে দুইটা ভেরিয়েবল যখন পাশাপাশি আসে, তখনই কি একটা কোশ্চেন অফ
ইস্যু অফ কম্পারিজন কাম এটা কম্পারিজনের একটা ইস্যু চলে আসে, এটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল ক্রস সেকশনাল স্টাডি। তা আমরা যেমন আমরা কি দেখছি, হোয়াট ইজ দি ডেসক্রিপটিভ স্টাডি, হোয়াট ইজ দি প্রিভিলেন্স অফ কি স্মোকিং। আবার আরেকটা করতে পারি, এখানে সংক্ষেপ করার জন্য একসাথে লিখছি। আরেকটা রিসার্চ কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ দি প্রিভিলেন্স অফ, বলেন উচ্চারণ করেন, সিওপিডি। যখনই এইটা হয়ে যাবে, অ্যানালিটিক্যাল ক্রস সেকশনাল হয়ে যাবে, তখন আর হোয়াট দিয়ে শুরু হবে না, কি দিয়ে শুরু হবে বলছিলাম না? আবার যাবো সেই স্লাইডে যাবো, দরকার আছে? যাওয়া দরকার নাই। তখন শুরু হবে ইজ দিয়ে। ইজ দি প্রিভিলেন্স অফ সিওপিডি অ্যামং দি স্মোকার্স হায়ার দেন দ্যাট অফ অ্যামং দি কি দ্যাট অ্যামং দি নন স্মোকার। আমরা যে দুইটা প্রিভিলেন্স পাইলাম, এই দুইটা প্রিভিলেন্স স্মোকারদের মধ্যে আর নন স্মোকারদের মধ্যে কি কোনো হায়ার হতে পারে কিনা, এটা আমরা দেখব। কিন্তু আপনার প্রমাণ করার কোনো কি সিগনিফিকেন্স এস্টাবলিশ করার কোনো দায় নাই। ডেসক্রিপটিভ স্টাডিতে আপনি প্লেনলি মতামত করবেন, কিন্তু আপনাকে সিগনিফিকেন্স এটা যে আসলেই হায়ার কি না সেটা প্রুভ করার কোনো দায় আপনার উপরে পড়ে না। অ্যাজ ইট ইজ দি কি আপনি ডিক্লেয়ার করছেন এটা কি স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডি। কিন্তু যখনই আপনি এই যে সিওপিডি, এই যে এখানে লিখে দিয়েছিলাম, এই যে কোয়ারি দিয়া রিসার্চ কোয়েশ্চেনও হবে, হাইপোথিসিস হতে পারে আবার নাও পারে। যখনই আপনি দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি ক্রস করবেন, তখন আপনার উপর কিন্তু একটা দায় চলে আসে কি টেস্ট করার। আর এখানে যখন করবেন তখন কিন্তু আপনাকে টেস্ট করতে হবে না। যখন আপনার করবেন আলাদা আলাদা দেখবেন, আপনাকে কোনো টেস্ট করতে হবে না, জরুরি না। কিন্তু আপনি যখন এই রিসার্চ কোশ্চেনের মধ্যে থাকবেন তখন আপনি টেস্ট করবেন না। টেস্ট করবেন কখন? এই যে যখন এটা হাইপোথিসিস তৈরি করবেন, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন স্মোকিং অ্যান্ড সিওপিডি। সম্ভবত এটা আমাদের মকবুল স্যার বলছিলেন। দেয়ার ইজ নো কি জন্য করছি, ওই যে বলছিলাম সালমা ম্যাডামকে এক্সাম্পল দিয়ে নাল হাইপোথিসিস আমরা করতে চাই, সম্পর্ক আছে প্রমাণ করতে চাই, কিন্তু লিখলাম কি না দিয়ে। এটা কি জন্য, উদ্দেশ্য কি আবার বলেন, উদ্দেশ্য কি? টু অ্যাভয়েড বায়াস। বারবার বলেন, টু অ্যাভয়েড বায়াস অ্যাভয়েড করার জন্য আমরা এটি করেছি। কেমন? আচ্ছা, তাহলে আরেকটা হলো যে লাইফস্টাইল এন্ড ব্লাড প্রেশার, এটা আমরা অ্যাভয়েড করবো, কারণ এখানে মাল্টিপল ফ্যাক্টর আসে। আমরা এটার আলোচনা করছি না, লেখা আছে আলোচনা করছি না, আমাদের মূলটায় চলে যাই। মূলটা হলো যেটা আমরা ওই যে সরোদি মেডিকেল কলেজের উদাহরণ দিয়ে বলছিলাম, যে হোয়াট মাইট বি দি রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড হাইপোথিসিস কোয়ারি ইন ইউর মাইন্ড রিগার্ডিং দি সিলেক্টেড রিসার্চ প্রবলেম, অর্থাৎ নজোকোমিয়াল ইনফেকশন। এই নজোকোমিয়াল ইনফেকশন সম্পর্কে আপনার রিসার্চ কোয়েশ্চেন কী এবং হাইপোথিসিস কী, এটা আমরা অন্তত বলি। কেমন? তাহলে রিসার্চ কোয়েশ্চেন আমাদের কি আমাদের মকবুল স্যার বলছিলেন কি হোয়াট ইজ দি না কজেস বলছিলেন বোধহয়, what are the factor? Yes, that might be the research question. What is the prevalence of nosocomial infection? এটা হতে পারে না? nosocomial infection এর রিসার্চ কোশ্চেন, হোয়াট ইজ দি প্রিভেলেন্স। আমরা বলছিলাম হবে কিসের উপরে, রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস হবে কিসের উপরে, দাঁড়াবো কিসের উপরে, আবার ভুলে গেছেন, ভেরিয়েবলের উপরে। তাহলে হোয়াট ইজ দি এখানে ভেরিয়েবল কি প্রিভেলেন্স, আর হোয়াট আর দি কি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যেটা কি নামে ডাকছিলেন আমাদের মকবুল স্যার, কি শব্দটা বলছিলেন, হোয়াট আর দি ফ্যাক্টরস বা কজেস বলছিলেন বোধহয় সম্ভবত। আচ্ছা, ফ্যাক্টরস বা কজেস, সাধারণত ফ্যাক্টরস। আচ্ছা, তো এখানে রিসার্চের ভাষায় সাধারণত কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস বলা হয়, ইউজুয়ালি কালচারালি যে কন্ট্রিবিউট করে তারা। কেমন? আচ্ছা, কজেস আগের দিনে কজেস বলা হতো, কিন্তু এখন আর কজেস বলা হয় না, কারণ কজেস বললে কিন্তু প্রুভ করার একটা দায় চলে আসে, আসলেই কজ কি না। আর কন্ট্রিবিউট করলে একটু হালকা হয়ে যায়, সে কন্ট্রিবিউট করে কিন্তু সে প্রুভ করতে হবে না আমাকে এটি আসলে কজ কি কজ না। তো এই জন্য হোয়াট আর দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস ফর অকারিং নজোকোমিয়াল ইনফেকশন, আর হোয়াট ইজ দি প্রিভেলেন্স অফ নজোকোমিয়াল কি ইনফেকশন। তাহলে এটা কি হতে পারে, রিসার্চ কোশ্চেন হতে পারে? প্রশ্ন বলেন, ফলে পারে কি না? একটা ভালো রিসার্চ কোশ্চেন হতে পারে, আলহামদুলিল্লাহ। দিস টাইপ অফ কোয়ারি ইজ নোন অ্যাজ রিসার্চ কোশ্চেন। এবং এইটা যে আপনার মাথায় আসছে, কি আকারে আসছে, কি হিসাবে, কি ফর্মে আসছে, ইন দি ফর্ম অফ কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন হিসেবে। আপনি কি করছেন? ডাইরেক্ট কোয়েশ্চেন করছেন। কি কোয়েশ্চেন করছেন?
হোয়াট ইজ দি প্রিভিলেন্স, একদম ডাইরেক্ট প্রশ্ন, হোয়াট ইজ দি প্রিভিলেন্স। কী প্রশ্ন করছেন? হোয়াট আর দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, ডাইরেক্ট প্রশ্ন, হোয়াট আর দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, হোয়াট আর দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, হোয়াট ইজ দি প্রিভিলেন্স এবং হোয়াট আর দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। একজন প্রফেসর ফোন দিচ্ছে বারবার করে, আচ্ছা একটা সাইলেন্ট করতে বোঝা যায় যে না বিজি আছে, পরে করবে। নিজের যখন প্রয়োজন থাকে মানুষ তখন বাস্তবতা ভুলে যায় আসলে। আমাদের না, আগেই বলি আমাদের প্রফেসর না কিন্তু, আমার এখানকার প্রফেসর না কিন্তু। আচ্ছা, nosocomial infection probable queries could become কি কোয়ারি ইন দি ফর্ম অফ অ্যাজাম্পশন। ধারণা আকারে কি প্রশ্ন আসতে পারে আপনার মধ্যে? দেখেন ধারণা আকারে কি জিজ্ঞাসা আসতে পারে। আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কি না যে রিসার্চ কোশ্চেন আসে ইন দি ফর্ম অফ কি কোশ্চেন, হাইপোথিসিস আসে ইন দি ফর্ম অফ অ্যাজাম্পশন। হাইপোথিসিসের আমরা দুইটা ডেফিনিশন লিখিয়ে দিয়েছিলাম, একটা বেসিক ডেফিনিশন লিখে দিয়েছিলাম যেটা আপনার স্টুডেন্টকে আপনি পড়াবেন বলবেন, সেটা হলো হাইপোথিসিস ইজ নাথিং বাট দি স্টেটমেন্ট অফ অ্যাজাম্পশন। লেখা আছে, বলতে একজনে বলেন তো কী লিখে দিয়েছিলাম, তাইলে আমার সেশন ইফেক্টিভ। আমি ভাবছি লাস্ট সেশন আসলে কোনো ক্লাস নিব না, সেটা সামারি করে শুধু নোট পয়েন্টগুলো দিয়ে দিব, কারণ নাহলে এই লম্বা ট্রেনিং করে লাভ কি? গল্প মনে থাকবে কিন্তু আসল জিনিস মনে থাকবে না। আচ্ছা, পাতা উল্টানো লাগবে না ম্যাডাম, কাইন্ডলি এই যে গল্প বলি আবার, রাগ করিয়েন না। আমাদের ইসলামিক যে আইনশাস্ত্র, ইসলামিক আইনশাস্ত্রের সোর্স তো কোরআন অ্যান্ড সুন্নাহ, কিন্তু এই আইনশাস্ত্র কম্পাইল করার ব্যাপারে যে পৃথিবীর যিনি সবচেয়ে বেশি বিখ্যাত তিনি হল ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন এক এলাকা থেকে আরেক এলাকা থেকে সেই আমলে ঘোড়ায় এবং কাফেলা নিয়ে যাইতেন, তাই কাফেলা নিয়ে যাওয়ার সময় পথের মাঝে আপনারা কিন্তু এটা হার্ড হয়ে না, আপনার প্রফেসর এবং অ্যাসেট প্রফেসর সিনিয়র মানুষ, তবু বলছি গল্প মনে আসলে এই জন্য বলছি। আমি তো আপনাদের কাতারে, আপনাদের চেয়ে বড় বিজ্ঞ কেউ না আর কি, এটা বিজ্ঞ হলে বলা মানাতো বেশি। আমি শুরু করে আবার আগে আমার এই প্রসঙ্গটা মনে পড়লে আমি শুরু করতাম না, কিন্তু শুরু যেহেতু করে ফেলছি এই জন্য বলি, কিছু মনে নিন না, আমাকে ক্ষমা করে দিন। তা গাজ্জালী এক এলাকা থেকে আলাদা এলাকায় রওনা দিয়েছেন, তখন তিনি বয়স আমার খেয়াল নেই, হয়তো বয়স না, মানে পরন্ত বয়স না, উঠন্ত বয়স। তো ডাকাত পড়েছে তাঁবুতে, কাফেলার তাঁবুতে ডাকাত পড়েছে। ডাকাত পড়ার সময় ওনার সব কিছু নিয়ে যাচ্ছে, তখন ওনার সাথে একটা বস্তা ছিল, তো এই বস্তাটাও নিয়ে যাচ্ছে। তো বস্তা নিয়ে যাওয়ার পরে উনি ডাকাতের সর্দার তাকে যে খুব অনুনয় বিনয় করলেন এবং তাকে বলতে গেলে হাতে পা ধরার মতো যে আমার সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার এই বস্তাটা যদি দাও তাহলে আমার খুব উপকার হয়, আমার বস্তাটা তোমরা নিও না। তখন বলে যে তোমার এই বস্তারে মানে ছোটো তো তোমার বা তোর এই বস্তার মধ্যে কি আছে, যে এটা ধনরত্ন আছে? বলে না, খুঁজে দেখো। খুঁজে দেখছে কোনো ধনরত্ন নাই, কিছু কাগজ এবং কাগজে হাতের লেখা। তো বলছে কেন, এটা এত গুরুত্বপূর্ণ কেন? বলছে আমার এই সারা জীবনের যে আমি যা কিছু চিন্তা করছি, গবেষণা করছি, সেগুলো এখানে আছে, এই পাণ্ডুলিপিগুলো এখানে আছে। তো সে অট্ট হাসি দিচ্ছে ডাকাতের সর্দার। এই এক অট্ট হাসিতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জীবন পরিবর্তন হয়ে যায়। এরপর তিনি সিদ্ধান্ত নেন তিনি কি মাথায় ধারণ না করে কাগজে ধারণ করবেন না, আগে মাথায় ধারণ করবেন তারপরে কাগজে ধারণ করবেন। তা আমি সহ, প্রথমে আমার জন্য এটা প্রযোজ্য, আমি সহ আমরা সবাই যাতে এই সিদ্ধান্ত নিই যে আগে মাথায় ধারণ করব তারপরে কাগজে ধারণ করব, নাহলে কাগজে কিন্তু খুঁজে পাবো না। আমরা কি বলছিলাম, এই কি বলে হাইপোথিসিস ইজ নাথিং দিয়ে বলছি আমি নিজে, ওটা আসলে না, এটা জোর দেওয়ার জন্য। ইজ নাথিং বাট দি স্টেটমেন্ট অফ অ্যাজাম্পশন রিগার্ডিং রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এটা একটা ডেফিনিশন লিখেছিলাম। আর একটা ডেফিনিশন লিখেছিলাম যে লেভেল অফ সিগনিফিকেন্স বোঝার জন্য, সেটা বলছিলাম যে হাইপোথিসিস ইজ নাথিং বাট দি অ্যাগ্রিমেন্ট অফ রিসার্চার উইথ হিমসেলফ অর হারসেলফ। যে চুক্তিটা যাদববদ্ধ নকুল রাজার সাথে করেছে, এই চুক্তিটার নাম হচ্ছে কি স্যার? আপনি এই চুক্তিটার নাম হচ্ছে হাইপোথিসিস। আর চুক্তিতে যেটা শর্ত ছিল, মহারাজ আপনি প্রমাণ করে দেখতে পারেন, শতকরা 5 জনের বেশি, বলেন শতকরা 5 জনের বেশি পাবেন না। বাই চান্স হয়েছে আমার ওষুধ না খেয়ে হয়েছে, এরকম শতকরা 5 জনের বেশি পাবেন না। এই দুইজনকে এই চুক্তিতে একমত হয়েছে কি হয় নাই? একমত হয়েছে। একমত হয়েছে বলেই তো যাদব রাজা নকুল রাজা কি করেছেন, মায়েদেরকে লটারি করে ডেকে এনেছেন। ডেকে আনার পরে ইন্টারভিউ নিয়েছেন। কয়জন পাওয়া গেছিল? 3 জন।
কিন্তু ইনডাইরেক্টলি যাদববোধের সফলতা আছে কত পার্সেন্ট? কত পার্সেন্ট আসে? প্রমাণ হয় কত পার্সেন্ট? 97% কিন্তু তিনি দাবি করছিলেন কত পার্সেন্ট? ইনডাইরেক্টলি ডাইরেক্টলি দাবি করেন নাই। রিসার্চাররা কখনো নিজের সফলতা দাবি করেন না, তারা দাবি করেন কারটা? নেচারেরটা, যেটা বাই চান্স হয়। এই বাই চান্সের যেটা সে দাবি করেন বা স্বীকার করে নেন, দাবি করেন না, এগ্রি করে নেন, এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। এটা পড়াতে যে মনে রাখার জন্য, বোঝার জন্য মজা করে আমরা বলছিলাম যে হাইপোথিসিস ইজ নাথিং বাট দি এগ্রিমেন্ট অফ রিসার্চার উইথ, বলেন বাকি অংশ, হিমসেলফ অর হারসেলফ, and the condition of the agreement কি? condition of the agreement is known as, বলেন, বলছেন তো ম্যাডাম, বলেন, লেভেল অফ সিগনিফিকেন্স। কন্ডিশন, শর্ত, এই চুক্তি যে শর্ত, এই শর্তটাই হচ্ছে কি? লেভেল অফ সিগনিফিকেন্স। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এটা যাতে আপনাদের মনে থাকে তাহলে আমরা কিছুটা আনন্দ পাবো। তাহলে এখানে আমরা ধারণাতে আসে নোজোকোমিয়াল ইনফেকশন মে ইনক্রিজ লেংথ অফ হসপিটাল স্টে অফ দি পেশেন্ট। আমরা একটা ধারণা দিলাম, এই ধারণার মধ্যে একটা প্রশ্ন আছে না যে আসলেই কি নোজোকোমিয়াল ইনফেকশনের কারণে হসপিটাল স্টেটা কি বাড়ে? এই প্রশ্নটা কিন্তু এর মধ্যে আছে, কিন্তু আমরা প্রশ্ন আকারে করি নাই, কি আকারে? অ্যাজাম্পশন আকারে। এই অ্যাজাম্পশন আকারে যেটা করেছি এটা কিন্তু একটা কোয়ারি। আর একটা কোয়ারি কী করতে পারলাম? নোজোকোমিয়াল ইনফেকশন মে অথবা মাইট ইনক্রিজ ট্রিটমেন্ট অফ দি কি? পেশেন্ট, ট্রিটমেন্ট অফ দি ট্রিটমেন্ট কস্ট অফ দি পেশেন্ট, চিকিৎসার খরচ বাড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যখন আমরা রিসার্চ করব, ফর্মুলেট করব, তখন এর সাথে কি লাগাই দেবো? একটা শব্দ লাগাই দেবো। কি? এর সাথে একটা শব্দ লাগিয়ে হচ্ছে হসপিটাল মে ইনক্রিজ, এখানে কি? মে নট, ইয়েস, মে নট, মাইট নট, বাট নট ইনক্রিজড। কী জন্য? ওই যে নাল হাইপোথিসিস করার জন্য। আর নাল হাইপোথিসিস কেন করা হয় আপনারা বলছেন? কী জন্য? বায়াস অ্যাভয়েড করার জন্য। কেমন? না, জরুরি মানে আমাদেরকে সায়েন্টিস্টরা বলেছেন যে এটা হলো আপনার অল্টারনেট হাইপোথিসিস। কেমন? আমরা যখন এটাকে নিয়ে যখন আমরা রিসার্চে অ্যাডভান্স করব তখন আমাকে নাল হাইপোথিসিস করতে হবে। কী জন্য? নাইলে আমি তো সফটওয়্যার সাপোর্ট পাবো না, কারণ আমার সফটওয়্যার সাপোর্টগুলো সবগুলো কিসে সাজানো? নাল, অন দি বেসিস অফ নাল হাইপোথিসিসে সাজানো। এই জন্য আমি যদি আগের দিনের মতো সায়েন্টিফিক ক্যালকুলেটারে অঙ্ক কষে কষে করতাম তাহলে আমাকে নাল হাইপোথিসিস না করলেও আমি করতে পারতাম, অসুবিধা হতো না। কিন্তু এখনকার জন্য আরও বেশি বড় সমস্যা, এটা তো সিস্টেম তো বটেই, কিন্তু আমি কি সাপোর্ট পাবো না? আমি সফটওয়্যার সাপোর্ট পাবো না। সফটওয়্যার সাপোর্টটা করা হয়েছে অন দি বেসিস অফ দি নাল হাইপোথিসিস। নাল ফর্মে you are going to prove the alternate hypothesis, but you are advancing কি? নাল উইথ দি নাল হাইপোথিসিস। আপনি নাল হাইপোথিসিস ধরে ধরে ট্রেলিং করতেছে, আপনাকে পথ দেখায় নিচ্ছে নাল হাইপোথিসিস, কিন্তু আপনি প্রমাণ করতে চাচ্ছেন কি? অল্টারনেট হাইপোথিসিস। আপনি কিন্তু নিজে, কারণ আপনি যে ডিক্লেয়ার করেছেন লেভেল অফ 5%, লেভেল অফ সিগনিফিকেন্স 5%, আপনি তো বলেন না যে আমি 5% সফল হতে পারি। আপনি বলছেন আমার এই ওষুধের বাহিরে, আমার এই ইন্টারভেনশনের বাহিরে, এই যে আমি কমিউনিটিতে স্লামে যে অ্যান্টি হেলমেন্থিক্স দিয়ে আসছি, আর আমি কি দিয়ে আসছি? মাল্টিভিটামিন দিয়ে আসছি। 2 মাস তাদেরকে খাওয়ার জন্য বলেছি। বলার পরে আমি তাদেরকে আবার তাদেরকে কি দেখছি? ওয়েট দেখেছি এবং হিমোগ্লোবিন দেখেছি। আমি দেখলাম যে হিমোগ্লোবিন ইনক্রিজ করেছে। এই হিমোগ্লোবিন ইনক্রিজ শুধুমাত্র আমার কি এই ইন্টারভেনশনের কারণে বাড়ছে বলেই আমি দাবি করছি না। এর বাইরে প্রকৃতির কারণে বাই চান্স অথবা ন্যাচারালি অথবা র্যান্ডমলি 5%-এর বেশি হতে পারে বলে আমি মেনে নিতে রাজি নই। এই যে 5%-এর বেশি মেনে নিতে আমি রাজি নই, দিস 5% ইজ লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে আমি ইনডাইরেক্টলি কি করতেছি? দাবি করতেছি যে আমার এই ইন্টারভেনশনের সফলতা হচ্ছে কত? 95%। তো এইটা হচ্ছে আমাদের, আমরা কাটে 9:30 শেষ করছি। আমরা বলতে চাচ্ছিলাম আরও কিছু, যে ক্যারেক্টারিস্টিক্স অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ কি বলে গুড কোয়েশ্চেনিয়ার আর ক্যারেক্টারিস্টিক্স অফ দি গুড। এটা হলো আপনি যেটা প্রশ্ন করছিলেন মকবুল ভাই, যে সম্পর্কে, রিসার্চ ডিজাইন সম্পর্কে 2 দিন দেখাইছিলাম, আজকে একটু দেখাই সংক্ষেপে। যে জরুরি, আচ্ছা জরুরি হলে এটার উপরেই ডিসকাস করব। আজকে শুধু সংক্ষেপে দেখাই যে রিসার্চ ডিজাইন অ্যাজ এ হোল এবং রিসার্চ ডিজাইন আমাদের জিয়া কিন্তু আরেকটা কি বলে
ইয়ে বলছিল কি বলে আর একটা ক্লাসিফিকেশন একই জিনিস হ্যাঁ কোয়ালিটেটিভ ডাটার সাথে রিলেটেড ও ইট উইল বি প্রিম্যাচুর ডিসকাশন আমাদের সেশন আছে হোয়াট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ান্টিটেটিভ অ্যান্ড ডাটার সাথে এটা না তো অনেক কথা পুরো একটা সেশন কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় দোয়া করেন যাতে এই একটা মাস আমরা পরবর্তীতেও কিন্তু এই জন্য বিশেষ করে আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং ক্লাস কন্ডাক্ট করার অবস্থায় আমরা আল্লাহর রহমতে থাকি আমরা এই জন্য তাড়াহুড়া করে চাচ্ছিলাম এর পরে আমাদের প্রফেশনাল পরীক্ষার পরে কিন্তু আমি আপনাদের সাথে আসি আল্লাহ হায়াত দেয় অক্টোবরের 8 তারিখ পর্যন্ত এই জন্য আমরা অনেক তাড়াহুড়া করে এর আগে সেপ্টেম্বরের মধ্যে এটা কন্ডাক্ট করার প্ল্যান করেছি তো মকবুল ভাই যেটা বলেছেন যে আমাদের কি বলে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ আমরা আগামী সেশনে বা তার পরের সেশনে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এটা ডিসকাস করার প্রয়াস পাবো কেমন তাই রিসার্চ ডিজাইন এটা মূলত দুই ভাগে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অনেকগুলো ভাগ আছে কোয়ালিটেটিভের একটা বৈশিষ্ট্য আছে আজ থেকে যারা বিশেষ করে নিঃসম গ্রাজুয়েট আসো বা আপনারা যারা MSMD করেছেন আপনারা একটা চটি বই রিসার্চ মেথোডোলজির উপরে সবুজ রঙের কভার দেওয়া প্রফেসর সাদিকা তাহেরা এটা বোধহয় আপনারা পড়ে থাকবেন এটা শুধু নিঃসম না আপনারা হয়তো অনেকে পড়ে থাকবেন এই বইটা কিন্তু লেখা হয়েছে বোধহয় 90-এর দশকে সেখানে কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্র কেস স্টাডির নাম আছে আর কোনো নাম নেই এটা কিন্তু এটা যে তিনি কম জানেন তার নলেজ কম এটা নয় এটার কারণ হলো যে কোয়ালিটেটিভ স্টাডি সাসে স্টাডি এর মেথোডোলজিগুলো নিউলি ডেভেলপড রিসেন্টলি ক্রমান্বয়ে ডেভেলপ করতেছে আমি 5 বছর আগে এটা নিয়েছি এখন আরও 3-4টে অলরেডি চলে আসছে তাহলে যেটা বলছিলাম এটা এই জন্য ক্রমান্বয়ে বাড়তেছে এটা কোয়ালিটেটিভ রিসার্চের যে ডিজাইন এটা নিউলি ডেভেলপড একটা বা কী বলে আসপেক্ট অফ দি রিসার্চ এই জন্য এইটা আর কোয়ান্টিটেটিভ মডেলগুলো অনেক আগে থেকেই আসছে অবজারভেশনাল একটা বড় ভাগ এর আর একটা হলো ইন্টারভেনশনাল অবজারভেশনালের 2টা ভাগ ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল ডেসক্রিপটিভের কমন 3টা ভাগ এর মধ্যে ক্রস সেকশনালিটি আমরা বেশি করি বাকিগুলো একটা হলো কেস রিপোর্ট আর কেস সিরিজ একটু বলা দরকার ছিল সংক্ষেপে আমরা বলবো যেদিন এটা ডিসকাস করার সুযোগ যদি পাই সেটা হলো কেস রিপোর্ট আসলে কোনো রিসার্চ না অনেক সায়েন্টিস্টরাই বলেন কিন্তু কিছু সায়েন্টিস্ট বলেন যে এটা একটা প্রিমিটিভ টাইপ অফ রিসার্চ যেমন আমাদের ক্লিনিশিয়ান স্যার ম্যামদের মধ্যে আমাদের জামানায় এটা ভুল ধারণা ছিল বা ভুল নোমেনক্লেচার ইউজ করা ছিল যেমন প্রফেসর সাহেব সিএকে বলতো তোমার এই কেসটা রেডি করো আগামী অত তারিখে এটার উপর কেস স্টাডি আছে কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট দি কেস স্টাডি কারণ তখন রিসার্চ সম্পর্কে এতটা ধারণা আমাদের মধ্যে ছিল না এটা সিম্পলি হলো কেস রিপোর্ট কেস স্টাডি ইজ এ ডিফারেন্ট স্টাডি এটা কোয়ালিটেটিভ স্টাডি এটা ইনডেপথ স্টাডি কিন্তু এই কেস স্টাডি একটা সিঙ্গেল পেশেন্টের উপরে হয় আর কেস রিপোর্ট হয় কি একটা গ্রুপ অফ পেশেন্টের উপরে একই জিনিস কেস সিরিজ কেস রিপোর্ট এবং কেস সিরিজ তো কেস সিরিজ এবং কেস রিপোর্ট এক সিঙ্গেল পেশেন্ট এবং মাল্টিপল পেশেন্ট কিন্তু এটা আসলে খুবই প্রিমিটিভ টাইপ অফ স্টাডি এবং স্টাডির স্ট্রেংথ খুবই কম এটা আমরা দেখাবো এটা অন্য স্লাইডে যদি থাকে আর এরপরে হলো আপনি অ্যানালিটিক্যাল স্টাডিতে হলো ক্রস সেকশনাল স্টাডি কেস কন্ট্রোল স্টাডি কোহর্ট স্টাডি ইকোলজিক্যাল স্টাডি ইন্টারভেনশনাল স্টাডিতে 2টা ভাগ ট্রু এক্সপেরিমেন্টাল স্টাডি আর কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি ট্রুর মধ্যে মূলত আমরা RCTT বেশি করি আর এই কোয়াসির মধ্যে আমরা নন ইকুইভ্যালেন্ট কম্পারিজন গ্রুপ এই 2 নম্বরটা আমরা বেশি করি আর এটা কোয়ালিটেটিভ টাইপ অফ স্টাডি এটাও আমরা একদিন আলোচনা করব তো আমরা একদিন আশা করি তাহলে যেহেতু আপনাদের মধ্যে থার্স্ট আছে এই জন্য আমার এটা প্ল্যানিংয়ে ছিল না তাহলে অন্যটা চেঞ্জ করে এটার ওভারঅল এটার উপরে তাহলে আমরা একটা সেশন ইনশাল্লাহ কন্ডাক্ট করব আজকে তাহলে আর আমরা আলোচনা করতে চাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অল আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য আপনারা সবাই কান খাড়া করেছিলেন সবাই তাকিয়েছিলেন এবং সবাই পার্টিসিপেট করেছেন সেশনে যেন খুবই লাইভলি হয়েছে আলহামদুলিল্লাহ